আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি রিদিকা। আমাদের হাসনা স্টোরি চ্যানেলের সকল প্রকার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। তারা লাক্কাতুরা চা বাগানে এসেছে। সিলেট মানে চায়ের শহর। নিভ্র সাপার হাত ধরে গেটে দাঁড়ায়। নিভ্রকে দেখে সেখানে কিছু উচ্চপদস্থ কর্মকর্তা চিনতে পারে। তারা অবাক হয়, নিভ্র নীল এখানে আসবে, এটা অসম্ভব না। কিন্তু তার পাশে মেয়েটার প্রতি তাদের কৌতূহল বেশি। নিভ্র প্রশ্ন করে, পর্যটক কেমন ভেতরে? একজন জবাবে বলে, তেমন নেই স্যার। ভালো। স্যার গার্ড নিয়ে যান, আপনাদের ঘুরে দেখতে সুবিধা হবে। প্রয়োজন নেই। নিভ্র ওদের কিছু টাকা দিয়ে দেয়। তারপর সাফার হাত ধরে ভেতরে ঢুকে। সাফা হাত বাড়িয়ে ফেলে। তারপর মুগ্ধ হয়ে দেখে চারপাশে সবুজের দুনিয়া। নীল আকাশের নিচে সবুজ গালিচা পেতে আছে সবুজ প্রকৃতি। এক অদ্ভুত সবুজের সৌন্দর্য ঢেকে আছে চারপাশে। চায়ের প্রতিটি পাতা সতেজ। বৃষ্টি হয় আরও সতেজ হয়ে উঠেছে। উঁচু নিচু টিলা, আর টিলা ঘেরা সমতলে সবুজ চায়ের চাষাবাদ। চারপাশে সবুজ আর সবুজ, মাঝে মাঝে কিছু ছোট ছোট আঁকাবাঁকা জনপদ। আবার সবুজ গালিচার মাঝে একটা দুটো বিশাল গাছ রয়েছে। সাফা শাড়ি উঠিয়ে দৌড় লাগায়। উঁচু নিচু মেঠো পথ বেয়ে সে দৌড়ায়। কিছু দূর যেতেই নিভ্র হাত টেনে ধরে। সাফা বিরক্ত নিয়ে তাকায়, তারপর বলে, হাত ধরছেন কেন? বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছো কেন? পড়ে যাবে তো, রাস্তা ভেজা, মাটির রাস্তা, চারপাশে কাদামাটি। পরে ব্যথা তো পাবেই, সাথে হাত পা ছিঁড়ে ফেলবে। তার উপর তোমার শাড়ি, সব মিলিয়ে ধীরে হাঁটা উত্তম। সাফা মুখ বাঁকায়। নিভ্র জানে অধিক জ্ঞান সাফার পছন্দ না, তবুও দেয়। একজন দম্পতি তাদের পাশ ঘেঁষে যাচ্ছিল। নিভ্র শাসনের সুর শুনে এগিয়ে আসে। নিভ্রকে দেখে তারা চট করে চিনে ফেলে। সাফা এদিক ওদিক দেখছে। নিভ্র থেকে পালানোর আইডিয়াও বের করেছে সাফা। সাফার বন্দি থাকতে নয়, উড়ে বেড়াতে ভালো লাগে। দম্পতিদের মাঝে মেয়েটা বলে ওঠে, নিব্র নীল না? নিভ্র একটু বিব্রত হয়। সাফার হাত আর একটু টেনে নেয়। সাফা চকিতেই মেয়েটার দিকে তাকায়। চিকনা একটা মেয়ে, গায়ের রং ফর্সা, চোখ ভর্তি কাজল আর ঠোঁট ভর্তি লিপস্টিক, লাল টকটকে লিপস্টিক। নিভ্রর এক হাতে তার ক্যামেরা, সাফার ছবি তুলবে বলে এনেছে, আর এক হাতে সাফা। মেয়েটা এবার চেঁচিয়ে নিভ্রর গায়ে পড়তে চায়। সাফা আর একটু টেনে নিভ্রর আড়াআড়ি দাঁড়ায়। মেয়েটা বুঝতে পারে একটু বেশি করে ফেলেছে। নিজেকে সামলে খুশিতে আত্মহারা হয়ে বলে, আপনি এখানে? নিভ্র গম্ভীর ভঙ্গিতে জবাব দেয়, কেন আসা যায় না বুঝি? আরে না, সেটা না। তবে যাই হোক, আপনি বিয়ে করে ফেলেছেন। কিন্তু কিভাবে? এটা হতে পারে না। আপনাকে আমার বিয়ে করার শখ প্রথম থেকে। আর আপনি কি না বিয়ে করে ফেলেছেন? মেয়েটার এমন কাদো কাদো ভঙ্গির কথা শুনে সাফা হিচকি ওঠে। নিভ্র পিঠ চাপড়ে দেয়। পাশের ছেলেটা হাতের পানি বোতল ছিল, সে বোতল এগিয়ে দেয়। তারপর বলে, ওর কথায় কিছু মনে করবেন না। আপনি ওর একটু বেশি প্রিয়। তা না হলে হাজব্যান্ডের সামনে বিয়ে বিয়ে করে নাচতো। সাফা পানি খায়, হিচকি থামে। নিভ্র পানির বোতল তাদের দিকে এগিয়ে বলে, থ্যাঙ্কস। মেয়েটা এখনো তাকিয়ে আছে নিভ্রর দিকে ট্যাপ ট্যাপ করে। সাফার তো মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। সুন্দর ছেলে প্রেমিকা হওয়া মোটেও উচিত না। এদিক দিয়ে টানবে, ও তো ওদিক দিয়ে। সাফা নিভ্রকে টেনে আনে। নিভ্র মুখ টিপে হাসে। কিছু দূর এসে হাত ছাড়ি দিয়ে বলে, আপনি আপনার মতো ঘুরেন, আমি আমার মতো ঘুরবো। নিভ্র হা করে ভাবে, নিজেই তাকে টেনে আনলো, আবার নিজেই ছেড়ে দিচ্ছে। পর মুহূর্তে আবার হাসে। সাফা এদিক থেকে ওদিক ছুটে, তার ছুটার কোনো শেষ নেই। দৌড়ে টিলায় উঠে পড়ে সে। নিভ্র হাঁপিয়ে গেছে সাফার পেছনে দৌড়াতে দৌড়াতে। সাফা শাড়ি উঁচিয়ে দাঁড়ায় টিলায়, তারপর শাড়ি ছেড়ে দেয়। হাত দুই দিকে মেলে দেয় ডানার মতো। বাতাস হয় চারপাশে, প্রকৃতি শীতল, চারিপাশে স্নিগ্ধতার ঘ্রাণ। সাফার শাড়ির আঁচল চা গাছের গালিচার মতো বুকে আছড়ে পড়ে। হাত ভর্তি চুরির শব্দ। নিভ্র চোখ বুজে। কলা পাতার রঙের শাড়ি সাফাকে এখন চা গাছের সাথে গুলিয়ে ফেলা যাবে। মেঘ ঠেলে হালকা সূর্যের কিরণ সাফার মুখে এক পাশে পড়ে। নিভ্র ক্যামেরা চোখের সামনে ধরে, লেন্স বড় করে জুম করে। সাফার লাল হওয়া গালের সূর্যের কিরণের এক অপূর্ব রূপের সৃষ্টি করেছে।
প্রকৃতির সৌন্দর্য যে কোনো সময় বিলীন হতে পারে। নিভ্র তাই সব ক্যামেরা বন্দি করে। নিভ্র ক্যামেরা সরিয়ে বুকে হাত দিয়ে নিঃশ্বাস নেয়। মেয়েরা পাগল করা রূপের রঙিন, যেন তার দম বন্ধ করে দিতে পারে এমন ক্ষমতা আছে এই রূপে। সাফা দীর্ঘশ্বাস নেয়, ঠোঁট মেলে হাসে। নিভ্রর সেই দৃশ্য নিজের মাঝে ধারণ করে বন্দি করে ক্যামেরার পর্দায় সাফা ঘুরে তাকায়। নিভ্র সেটাও একটা ছবি তুলে। সাফা হাত নাড়িয়ে নিভ্রকে ডাকে। নিভ্র হেঁটে তার পাশে দাঁড়ায়। সাফা আহ্লাদি কণ্ঠে বলে, কত সুন্দর বাতাস আর কত সুন্দর এর গন্ধ। চাচা ব্যাপার, তাই না? সুন্দর পরিবেশ, তাই না? সব সুন্দর, সব সব সব। সাফা ফিরে তাকায়। নিভ্র তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাফা কপাল কুঁচকে বলে, চা বাগানের কথা বলছি, আমার না। নিভ্র মুচকি হাসে, হাত বাড়িয়ে খোপা খুলে দেয়। সাফার সাদা ফুলের গাছটা নিজের ডান হাতে পরে নেয়, চুলগুলো ঠিক করে দেয়। তারপর বলে, এবার ঠিক লাগছে। সাফা টিলা থেকে নামতে নেয় লাফিয়ে, কিন্তু ঘটে যায় এক দুর্ঘটনা। সাফা পা পিছলে মুচকে যায়। নিভ্রর শার্ট ধরায় পড়ে যায় না। নিভ্র শক্ত করে ধরে, কিন্তু পা মুচকে গেছে তার। সাফা ব্যথায় মৃদু শব্দ করে। নিভ্র উদ্বিগ্ন হয়ে সাফার হাতে ক্যামেরা দিয়ে তাকে কোলে তুলে নেয়। কোলে নিয়ে উত্তেজিত গলায় ঝাড়ি দেয়া শুরু করে। সবসময় ফাইজলামি না করলে হয় না? লাফালাফি ঝাপাঝাপি এসব ছাড়া কিছু ভালো লাগে না? এতটা কেয়ারলেস কেন তুমি? সবসময় বাচ্চাদের মতো কাজ করো। এখন ব্যথা কে পাচ্ছে, আমি না তুমি? কষ্ট কার হচ্ছে, আমার না তোমার? সবসময় পাগলামি। আমার মনে হচ্ছে আমার পাগলের ডাক্তার হওয়া উচিত ছিল, তাহলে না হয় কিছু হতো। সাফা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। থেমে থেমে কান্নার শব্দ আসছে। মনে মনে ভাবে নিভ্রর মনে হয় সব কষ্ট হচ্ছে। সাফার কান্না দমে শরীর কেঁপে কেঁপে উঠছে। নিভ্র আর একটু ভালোভাবে ধরে। সাফার কান্নায় তার কলিজা কষ্ট জমে তার চেয়ে বহু গুণ। মনে হচ্ছে ব্যথাটা সে পেলে ভালো হতো, কিন্তু কেন সাফা পেল? এটা তার কষ্ট হাজার গুণে বাড়িয়ে দিচ্ছে। সাফা নিভ্রর শার্ট খামচে ঠোঁট উল্টে কাঁদে। নিভ্রর মনে হচ্ছে কলিজায় জ্বলন্ত কিছু জ্বলছে। কষ্ট দম আটকে আসছে তার। টিলা থেকে নেমে একটা কাঠের ব্রেঞ্চিতে সাফাকে বসায়। সাফার কান্না মৃদু শব্দ নিভ্রর কানে ভয়ঙ্কর শব্দের সৃষ্টি করেছে। ব্রেঞ্চিতে একপাশে চা তোলার ছুরি রাখা। তার একটু দূরে তাকাতেই সাফা কিছু মহিলাকে চা তুলতে দেখে। মাথায় ঝুড়ি বেঁধে পাতা ছিঁড়ছে। নিভ্র সাফার মুখের দিকে তাকায়। কান্না মুখে অবস্থায় রক্তিম হয়ে আছে। মহিলাগুলো আগ্রহের সাথে তাদের দেখছে। নিভ্র পায়ে হাত দেয়। সাফা মৃদু চিৎকার করে ওঠে। নিভ্র বুঝতে পারে এখন ধরা যাবে না, তাহলে সাফা আরো বেশি ব্যথা পাবে। নিভ্র উঠে দাঁড়ায়, সাফার পাশে বসে। সাফার মাথা নিজের বুকে লেপ্টে নেয়। মহিলাগুলো দাঁত বের করে হাসে। নিভ্র সাফার চোখ মুছে দেয়, তারপর বলে, আমরা এরপর বিছানা কানে যাব। তুমি জানো ওটা কত সুন্দর? সাফা কথা বলছে না, পায়ের ব্যথা তাকে ছেঁকে ধরেছে। নিভ্র সাফার চুল সরিয়ে দেয়, কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। মহিলাগুলো এবার আগ্রহের মাত্রা বাড়ায়। হেসে হেসে একজন আরেকজনকে কি যেন বলে। নিভ্র সাফার হাত নিজের হাতে নেয়। আকাশে আবার মেঘ করেছে। নিভ্র সাফার পায়ের কাছে বসে, পাটা নিজের হাঁটু ভাঁজে নেয়। তারপর মুখে বলে, ভাবছি পাগলের ডাক্তার উপরে কোর্স করব, কি বলো? নিভ্র সাফার মনোযোগ ঘুরাতে চায়, তাই বলে, দেখো ওই পাত্তিয়লির মতো তুমিও যদি মাথায় ঝুড়ি নাও, তোমাকেও আদিবাসীদের মতো লাগবে। নিবে? আদিবাসী কেন লাগবে আমাকে? আমি আর কি নাক বোচা, ছোট ছোট চোখ, বা ওদের মতো জামা, নাকি যে ওদের মতো লাগবে? আরে না নিলে কিভাবে বুঝবে? তুমি ঝুড়ি মাথায় বেঁধে চা তুলবে, ব্যাপারটা মজার না? সাফা কিছু সময় ভাবে। নিভ্র এই ভাবনাকেই কাজে লাগায়। সাফার ব্যথা পাওয়া পাটাকে ডানে বামে ঘুরিয়ে দেয়। সাফা চিৎকার করে ওঠে মৃদু। নিভ্রর দিকে রেগে তাকায় সাফা। নিভ্র হাসে। নিভ্রর এমন হাসি দেখে সাফার প্রচণ্ড রাগ হয়। মন চায় চা বাগানে কুচি কুচি করে ফেলে দিতে। তখন ওই পাত্তিওয়ালি নিভ্রকে নিজেদের ছুরিতে তুলে নিবে। বেশ হবে। সাফা কান্নার গতি বাড়ায়। নিভ্র ভ্রু কুচকে তাকায়। কাঁদো কাঁদো স্বরে সাফা বলে, এই আপনার ভালোবাসা? নিভ্র থ হয়ে কিছু সময় তাকিয়ে থাকে, তারপর বলে, পায়ের সাথে আমার ভালোবাসার সম্পর্ক কি? মাথা পায়ের সাথে মস্কে গেছে নাকি? ভালোবাসলে ব্যথা দিতে পারতেন। বলেন, আপনি মোটেও ভালোবাসেন না, সব পাও কথা। মডেলরা এমনই হয়, ক্যারেক্টারলেস, মুখে বলে এক, কাজে করে এক।
নিভ্র চোখ বড় করে কিছুক্ষণ তাকিয়ে থাকে, শান্ত গলায় বলে, আমাকে তোমার কোন দিক দিয়ে এমন মনে হয়? এখন মনে পড়ছে না, পড়লে আবারও বলবো। এখন আপনার সাথে আমার কথা নেই, যেতে পারেন। নিভ্র এবার চরম অবাক। যেতে পারেন মানে কি? সাফা কি এই শহরে আনাচে কানাচে সব চিনে নাকি? কথার ভাব দেখে তো এমনই মনে হয়। নিভ্র উঠে সাফার পাশ ঘেঁষে বসে, হাত পেছনে ঘুরিয়ে একটা হাত সাফার অপর প্রান্তে নেয়, তারপর আর একটা হাত এই পাশে দিয়ে দুপাশে উড়ন্ত চুলগুলো সাফার গাল থেকে টেনে দেয়। সাফা ঠোঁট উল্টে ছোট চোখ করে, নিভ্রের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর বায়না সুরে তুলে বলে, আমি চা পাতা চুরি করব, ব্যাপারটা মজার হবে তাই না? নিভ্র বিষম খায়, হাত সরিয়ে সাফার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা সত্যিই তাকে পাগল বানাবে, তা না হলে পাগলের ডাক্তার। নিভ্র শান্ত গলায় বলে, চা পাতা চুরি করতে যাবে কেন? আমি ওদের বলে নিয়ে দেব, ওরা এমনিই দেবে। উঠে একটু হাঁটো তো, দেখি পা ঠিক হয়েছে কিনা। হাঁটতে পারবো না, পায়ে ব্যথা। সাফা মুখ বাঁকিয়ে বলে। নিভ্র দাঁড়িয়ে হাত টেনে দাঁড় করায়। সাফা প্রথমে ব্যথা পাবে ভেবে দাঁড়াতে চায় না, পরে দাঁড়ায়, কিন্তু তার পায়ে ব্যথা লাগে না। সাফা খুশিতে ঘুরে ঘুরে দেখে। নিভ্র হাসে। সাফার হাসি কান্নার পর্বটা নিভ্রর কাছে কখনো বৃষ্টি কখনো রোদ মনে হয়। চোখের পানি রেখেই হাসে। তখন সাফার নীলাভ চোখ পানিতে ভরে চিকচিক করে। ঠোঁটের হাসি, চোখের পানি, দারুণ দৃশ্য, মারাত্মকের প্রভাব যেন মনের আনাচে কানাচে সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মনের মণিকুঠায় ভাঙন ধরাচ্ছে। সাফা এক আঙ্গুল দিয়ে নিভ্রকে ঠেলে। নিভ্র হুঁশ হয়, সাফার দিকে সবুজ চোখে তীর্যক চাহনি মেলে দেয়। সাফা নিভ্রর আর একটু কাছে এসে মুখে হাত দিয়ে ফিসফিস করে বলে, পা তো ভালো করে দিলেন, এবার চলেন চুপি চুপি চা পাতা চুরি করে দৌড় লাগাই। নিভ্র বিরক্তির সহিত তাকায়। চুরি করবে এটা কেমন কথা? তাও নিভ্র নীল থাকবে পাশে? নিভ্র সাফার দিকে চোখ মুখ চুকে তাকিয়ে থাকে। সাফাই একটু দমে, চেহারায় ইনোসেন্ট ভাব টেনে এনে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? যান, চুরির ইচ্ছা বাদ। সত্য হোক, নিভ্র নীলের সাথে থেকে তো এটা করা যায় না, তাই বরং বাদ দিলাম। কিন্তু ঝুড়ি মাথায় নিবেন না? চলো ওদের বলি। নিভ্র মুচকি হাসে। সাফা নিভ্রের পাশে পাশে হাঁটে। কি বুঝে সাফা নিভ্রর এক হাতের বাহু নিজের এক হাতে জড়িয়ে আর এক হাত শক্ত করে ধরে। নিভ্র তাকায় একবার, তারপর আবার সামনে তাকিয়ে হাসে। পাত্তিওয়ালিরা চা তুলছে আর সাফা নিভ্রকে দেখছে। এই জুটি তাদের ভালো লাগছে। নিভ্র তাদের মাঝে একজনের সাথে কথা বলে। কথা শেষ করতেই মহিলাটা নিজের মাথা ঝুড়ি খুলে নিভ্রের হাতে দেয়। নিভ্র সাফার মাথায় ঝুড়ি পরিয়ে দেয়, সামনের চুলগুলো সরিয়ে দেয় দুপাশ থেকে। সাফা খুশিতে আত্মহারা। মহিলাগুলোর সাথে তার সখ্যতা গড়ে উঠেছে। হেসে হেসে তাদের সাথে সাফা কথা বলছে আর কিভাবে চায়ের পাতা ছিঁড়তে হয় তা শিখছে। নিভ্রর মনোযোগীদের মতো তাকিয়ে তা দেখছে। দুপাশ গুচ্ছ গুচ্ছক চুল আর মাথায় এক ছুরি। সাফাকে অন্য রূপে দারুণ লাগছে। নিভ্র ক্যামেরা বন্দি করে। সাফা মহিলাগুলোর নানান আজে বাজে কথা বলছে। সাফার এমন কাণ্ডে নিভ্র হাসে। সাফা অনেকগুলো চা পাতা নিয়ে নিভ্রের সামনে দাঁড়ায়। নিভ্র ক্যামেরায় তোলা ছবিগুলো দেখছে। সাফা পাশ ঘেঁষে দাঁড়াতে নিভ্র ভ্রু কুচকে তাকায়। সাফা ঢুলে ঢুলে বলে, চা পাতা নিয়েছি, এবার কিন্তু চুরি করে না। ওদের বলেই নিয়েছি, তবে চুরি করে নিলেও চুরি হতো না। নিভ্র চোখ ছোট করে প্রশ্ন করে, কেন, তুমি সাফা বলে? আরে না, দেখেন চা বাগান মানে দেশের সম্পদ, তাই না? হুম। আর আমি কি? কার? আরে বাংলাদেশের নাগরিক। দেশ যখন আমার, দেশের সম্পদও আমার, তাই এটা চুরি হতো না। নিভ্র হা করে তাকিয়ে আছে সাফার দিকে। কে যুক্তি রে বাবা? সাফা পাতাগুলো দেখিয়ে বলে, এই পাতা দিয়ে চা বানাবো। আমার এক কাপ, আম্মুর এক কাপ, আর রাফা আপুর এক কাপ, তারপর আমরা খাবো। আহ, কি মজা! আমারটা কই? আর তুমি তো চা খাও না, তাহলে তখন কিভাবে খাবে? আপনি বরং নিজেরটা আর স্যারের জন্য পাতা নেন, আমি দেব না। নিভ্র হঠাৎ কি যেন হলো, সে দমে যায় আর তর্কে আগায় না।
অভ্রর কথা হঠাৎ করেই মাথায় ঘুরতে থাকে। দুজনেই আরও অনেকটা পথ হাঁটে, ঘুরতে ঘুরতে সব দেখে, তারপর বেরিয়ে আসে। সাফার মন খুব ভালো এখন। আজকের দিনটাই তার জীবনের সেরা দিন ছিল। নিভ্র পাশে বসে ড্রাইভিংয়ে মন দেয়। সাফার প্রশ্ন করে, আমরা বাসে যাব এখন? না, বলেছি না আজ সারাদিন একসাথে ঘুরবো। তুমি তো সিলেট এখনো কিছুই দেখোনি, আর তোমার ইচ্ছেটা বাকি আছে এখনো। সাফা নিভ্রর দিকে তাকায়, কপাল কুঁচকে কিছুক্ষণ ভাবে, তারপর বলে, কোথায় যাব আমরা? গেলেই দেখতে পাবে। সাফা চুপ করে বসে। বসে থাকতে থাকতেই ঘুমিয়ে যায়। সাফার মাথা বেঁকে পড়ে যায়। সিট থেকে পড়ার সময় নিভ্র নিজের হাত দিয়ে মাথা ধরে, সাফাকে আরো একটু টেনে নিজের বুকে রাখে। এক হাতে ড্রাইভ করতে নিভ্রর কষ্ট হয়, তবে এই কষ্টের মাঝে প্রাপ্তির ব্যাপারে আছে। নিভ্র সাফার চুল ঠিক করে এক হাতে, তারপর চুলের উপর একটা চুমু খায়। সাফা বোকা বোকা কথাগুলো মনে করে। নিভ্র হাসে, তারপর আবার সামনে মনোযোগ দেয়। হাদারপাড় নামের জায়গাটা নিভ্রর গাড়ি থামে। সাফা এখনো নিভ্রের বুকে গভীর ঘুমে তলিয়ে আছে। নিভ্র ডাকে, ধীর গলায় স্বরে বলে, সাফা, সাফা, আমরা চলে এসেছি। সাফা হকচকিয়ে ওঠে। নিজেকে কারো বুকে লেপ্টে থাকতে দেখে প্রথমে চমকায়, মাথা তুলে উপরে তাকায়। নিভ্রকে দেখে মনের ভয় কাটে, সে তো ভয় পেয়ে গেছে। সাফা উঠে বসে, লজ্জায় লাল হয়ে গালের এপাশ ওপাশ। নিভ্রর বুকে সে কিভাবে লেপ্টেছিল তা ভেবেই সাফার মাথা নিচু করে চুলে হাত বুলিয়ে তা ঠিক করে। নিভ্র মাথা চুলকে ঠোঁট কামড়ে হাসে, তারপর গাড়ি থেকে বেরিয়ে আসে, সাথে সাফাও। সাফা বেশ অবাক, বাজারে কেন নিয়ে এসেছে নিভ্র তাকে। সাফা এদিক ওদিক তাকায়, চারপাশে অবস্থা বুঝতে চায়। কান খাড়া করে শুনে কথোপকথন, পানির শব্দ আসছে শা শা করে। কথা থেকে আসছে। সাফা চারদিকে খুঁজে। নিভ্র হাত ক্যামেরা নিয়ে নিভ্র সাফার হাত ধরে। সাফার প্রশ্নসিদ্ধ চোখে তাকায়। নিভ্র সাফার দিকে তাকায়, তারপর সামনের দিকে তাকায়, মুখে বলে, গেলেই দেখবে। এভাবে তাকিয়ে আছো কেন? চলো। সাফা প্রশ্ন মাথা নিয়েই নিভ্রের সাথে হাঁটে। এক হাতে শাড়ির কুচি আর এক হাতে নিভ্রর বাহু ধরে সাফা হেঁটে চলেছে। কিছু দূর যেতেই নৌকা দেখে, সাথে জলাশয়, একটা নদী দেখে সাফা অবাক হয়ে তাকায় নিভ্রর দিকে। তাহলে এটাই রাতারগুল যাওয়ার পথ। সাফা নিভ্রর হাত টেনে ধরে, তার অবাক হওয়ার গলায় সে বলে, আমরা কি রাতারগুলো যাচ্ছি? নিভ্র এক হাতে ক্যামেরাটা সাফার হাতে দেয়, সাফার হাতে নিয়ে দাঁড়ায়, তারপর বলে, না, বিছানা কান্দি যাচ্ছি। এটা আবার কি? আর কেমন কেমন নাম, দেখতে ভালো হবে না। চলেন অন্য কোথাও যাই। আগে চলো, তারপর দেখা যাবে ভালো কিনা। সাফা বিরক্ত হয়, মনে মনে ভাবে এখন কি নদীর পার ঘেঁষে হাঁটবে তারা? তবে ভালো হবে। এটাও প্রেমের মধ্যে পড়ে। হাত ধরে দুজনেই পাশাপাশি, বাতাস, মেঘ, কখনো বা বৃষ্টি, দারুণ অভিজ্ঞতা। সাফার মুখে হাসি ফুটে, মনে মনে ভাবে নিভ্র কি গান পারে? হয়তো পারে। সাফা নিভ্রকে গান ধরতে বললে সুন্দর একটা গান বেশ হবে। নিভ্র নৌকার কাছে যায়, একটা নৌকা ভাড়া করে। আর কোনো নৌকা নেই আশেপাশে। একটা ছেলে আর মেয়ের মন খারাপ করে দাঁড়িয়ে আছে। নিভ্রর কাছে এসে রিকোয়েস্টের সুরে বলে, মিস্টার নিব্রনীল, আমাদেরকে কি নৌকায় নেওয়া যাবে? সাফা ঘুরে তাকায়। তারা নৌকা ভ্রমণে যাবে ভেবে তার খুশিতে নাচতে ইচ্ছে করছে। পরক্ষণেই পাশে ছেলে মেয়েগুলো দিকে তাকায়। 3/4 প্যান্ট পরা একটা ছেলে, কাঁধে গিটার, উজ্জ্বল শ্যাম তার গায়ের রং, উপরে পড়েছে নীল টি শার্ট, মাথায় কাপড় বেঁধে রেখেছে। এটা যে স্টাইল, সাফার বুঝতে একটু সমস্যা হয়েছে। তার বাম পাশে দাঁড়ানো চিকন চাকন মেয়ে, হাইট কম, গায়ে টি শার্ট আর পরনে ছেলেটার মতোই 3/4 প্যান্ট। তাদের চেহারায় দুঃখী দুঃখী ভাব। নিভ্রর দিকে তাকিয়ে আছে তারা। নিভ্র ঘুরে তাকায়, তারপর বলে, আসো, সমস্যা নেই। ছেলে মেয়ে দুজনেই খুশিতে আত্মহারা, মনে হচ্ছে মহা কিছু পেয়েছে। নিভ্র সাফাকে ডাকে, তার হাত ধরে নৌকায় ওঠায়। এই দৃশ্য ছেলে মেয়ে দুজনেই বেশ আগ্রহের সাথে দেখে। তারা নিভ্রকে চেনে, মডেল হিসেবে বেশ খ্যাতি আছে নিভ্রর। তবে ঘুরতে এসে নিভ্রকে নিয়ে নাচানাচি মোট আপাতত তাদের মাঝে অনুপস্থিত।
সাফা এটা লক্ষ্য করেছে। নিভ্র সাফার পাশে বসে আর ওই ছেলেমেয়েরা এক পাশে। সাফা চারপাশের প্রকৃতি দেখছে, দুপাশে গাছপালা, পাহাড়, সবুজের সমারোহ, আর তার মাঝে বয়ে চলেছে পানির প্রবাহ। একটু দূরেই পাহাড়, আর পাহাড়ের উপর অসংখ্য মেঘ বাসা বেঁধেছে। আকাশ কালো হয়েছে বেশ, আবার মেঘ বৃষ্টির খেলা চলছে। সাফা নিভ্রুর কাঁধে মাথা দেয়। সাফার মুখের উপরে চুলগুলো নিভ্রু নিজের আঙ্গুল দিয়ে সরিয়ে দেয়। সামনে দুজনে কৌতূহল জাগে, প্রশ্ন করবে কিনা ভাবে, এবার করেই দেয়। স্যার, আপনি তো বিয়ে করেননি শুনেছি, তবে উনি কে জানতে পারি? সাফা চট করে মাথা তুলে বসে। নিভ্র চোখে মুখে বিরক্তি ছেয়ে যায়, তবুও মুখে বলে, ও আমার বউ। নিভ্র মুখে বউ কথা শুনে সাফা চমকে তাকায়, চোখ বড় হয়ে আসে মুহূর্তেই। এত সহজে বলে দিল বউ কথাটা। সাফার মন হঠাৎ করে জ্বলে ওঠে, শরীর কাঁপে বাতাসের গতিতে। ভালো লাগার মাঝেও এক ভালো লাগা খুঁজে পায় সে। কাঁপতে কাঁপতে মনে যাকে সুপ্ত আবেগ, আবার নিভ্রর বুকে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে তার। সাফার চোখ নিভ্রকে আটকে আছে। নিভ্র সাফার মাথা টেনে তার বাহুতে রাখে, সামনে তাকিয়ে বলে, তোমরা কারা? মানে একজন একজন কেন? হাজব্যান্ড ওয়াইফ মনে হয় না, তাই বললাম আর কি। ছেলে মেয়ে দুজনেই একটু কাচুমাচু করে, এদিক সেদিক তাকায়। ভয় ভীতি কাজ করছে তাদের মাঝে। নিভ্র কৌতূহলী চোখে তাকায়, কিন্তু কিছু বলে না। বলার হলে তারাই বলবে। অন্যের ব্যাপারে নিভ্রর আগ্রহ কম। ছেলেটা সাহস যোগায়, তারপর বলে, পালিয়ে বিয়ে করেছি স্যার। সাফা এবার চমকে উঠে যায়। নিভ্রর দিকে তাকিয়ে দেখে সে খুব স্বাভাবিকভাবে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে জানতো এমন কিছুই হবে। সাফা এবার নিজের থেকে আগ্রহ প্রকাশ করে প্রশ্ন করে, কবে বিয়ে করেছেন? 1 সপ্তাহ হবে। বাড়িতে কেউ জানে? জানাজানি হয়ে গিয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি মেনে নিবে না। অনেক পরে হয়তো মেনে নিবে, তবে নেবেটা নিশ্চিন্ত। আপনাদেরও কি পালিয়ে বিয়ে? কিন্তু নিভ্রনীলকে কেন বাপ মা ফিরাবে? এটা তো হতে পারে না। লাভ ম্যারেজ মনে হচ্ছে। স্যার খুব ভালোবাসে আপনাকে। মেয়েটা বলে ওঠে, কিছু শিখ, কত কিয়ারি। ইস, কত কিউট করে আলতো হাতে ওনাকে নৌকায় তুলেছে দেখলে? তার উপরে মাথাটা কত সুন্দর করে যত্নের সাথে বাহুতে রেখেছে। আহ, কি ভালোবাসা! পরিবেশের তালে তালে মিলে যাচ্ছে স্যার। নিভ্র পানির দিকে তাকিয়ে হাসে, তারপর সাফার কোমর আর একটু টেনে কাছে লাগিয়ে বসে। তারপর বলে, ভালোবাসা শেখা যায় না, এটা মনের ব্যাপার। মন যেমন বলে তেমনটাই প্রকাশ পায়। আর ভালোবাসা থাকলে যত্ন নিতে হয়, এটাই স্বাভাবিক। ও তোমাকে ভালোবাসে বলেই হাতটা ধরে রেখেছে, যাতে পেছনে পড়ে না যাও। এটাই ওর ভালোবাসার বহিঃপ্রকাশ। মেয়েটা এবার নিজের হাতের দিকে তাকায়। সত্যিই তাকে ধরে রেখেছে তার হাজব্যান্ড। মেয়েটা এবার হাসে। সাফা অবাক হয়ে নিভ্রকে দেখে। নিভ্র এক হাত তার কোমরে। কোথায় সে ভেবেছে নিভ্র রোমান্টিক, তাই এমনটা করেছে, কিন্তু না, এটা সে কেয়ারনেস থেকেই করেছে, যাতে পিছনে পড়ে না যায় সাফা। সাফা মনে হচ্ছে সে খুব লাকি। নিজেকে সত্যিই তার আলাদা মনে হচ্ছে সবার থেকে। মনে হচ্ছে সে ভয়ঙ্কর প্রেমিকের ভয়ঙ্কর প্রেমের জালে আটকা পড়েছে। এই প্রেম আলাদা, সব কিছুর ঊর্ধ্বে। এই প্রেমের প্রবাহ। ছেলেটা বলে, ধন্যবাদ স্যার এই পাগলি বউটাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে তার স্বামী কতটা কেয়ারি। বাই দ্য ওয়ে, আমি কৌশিক আর ও ঈশানী। আপনার নাম তো জানি, কিন্তু ম্যাডামের নাম? নিভ্র সাফার দিকে তাকায়, চোখে চোখ রেখে বলে, সাফা ওর নাম, আমার সাফা রানী। স্যার একটা রিকোয়েস্ট করতে পারি? নিভ্র কৌশিকের দিকে তাকায়, তারপর বলে, বলো। আপনার গানের গলা খুবই সুন্দর। একবার একটা আলোচনায় গিয়েছিলেন, সেখানে গাইতে দেখেছি। যদি আজ আপনার সাফারানির জন্য গিয়ে আমাদের শোনাতেন। ওয়েদারটা সুন্দর, তাই বলছিলাম। ছেলেটা নিজের গিটার নিভ্রর দিকে এগিয়ে দেয়। নিভ্র হাতে নেয়, সাফার দিকে তাকায়। কৌশিক আর ঈশানী একটু ঝুঁকে বসে গান শোনার জন্য। মাঝিও কান খাড়া করে। সাফার চোখ সরু, একবার চারপাশের প্রকৃতির দিকে তাকায়, একবার নিভ্রর দিকে। নিভ্র শীতল কণ্ঠে সুর তুলে গায়, আদিম কৃত্রিম বর্ণমালা সে জানে, ক্ষণিকের পরিচয় ছন্দ পাতে প্রাণে,
স্বর্গ যদি হয় অচেনা অপসরীদের আসর, চাই না আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই। তুমি জানো আমি তোমার, তুমি জানো আমি তোমার, তুমি আমার সেই পাজরের ভাঙা হাওয়া, তুমি আমার সেই পাজরের ভাঙা হাওয়া। নিভ্র থামে, সাফার দিকে থেকে চোখ সরায়। কৌশিক ঈশানীর হাত নিজের বুকে নিয়ে উৎসাহের সাথে বলে, তুমি আমার সেই পাঁজরের ভাঙা হাওয়া। ঈশানী লজ্জা পায় খুব। নিভ্র সাফার দিকে তাকিয়ে বলে, স্বর্গ যদি হয় অচেনা অপসরীদের আসর, চাই না স্বর্গ আমি, শুধু তোমার স্পর্শ চাই, শুধু তোমার। নিভ্র সাফার হাত নিজের হাতে 5 আঙ্গুলের খাজে নেয়। সাফার উড়ন্ত শাড়ির আঁচল টেনে দেয়, ভালোবাসার মাখানো হাতে আলতো করে ধরেই রাখে সাফাকে। সাফা নৌকার বুকে শুয়ে আছে, শাড়িটা গায়ের সাথে সুন্দরভাবে লেপ্টে আছে, আর আঁচলটা নৌকার মাথা ছাড়িয়ে নিচের দিকে নেমে পানি ছুঁয়েছে। কলাপাতা রঙের শাড়ি, পানির রং সবুজ, 2 রং মিলে এক অদ্ভুত লাবণ্যের সৃষ্টি করেছে, যেটা সবুজের বুকে এক অপসরী কলাপাতায় ভাসছে। হাত ভর্তি কলাপাতার রঙের কাচের চুরির ঝুমঝুম শব্দ, দয়ার নদীর পানির কলকল শব্দ মিলে মিশে এক স্নিগ্ধ ধ্বনির জন্ম দিয়েছে। সাথে এসে মিশেছে বাতাসের হালকা ঝংকার। আকাশ ঘন কালো, মেঘের আড়ালে ঢাকা নীলাভ আকাশ, চারপাশে সবুজ গাছের রং গাঢ় আকার ধারণ করেছে। চারপাশের রূপ যেন এই ভাসন্ত কলাপাতাকে নিজেদের রূপে রাঙিয়ে দিয়ে যাচ্ছে। পাহাড়ের কোণে থোকা থোকা মেঘ জমেছে, বাতাসে মিশে আছে অমৃত গন্ধ, যা প্রকৃতির এই অপরূপ রূপ রং বাড়িয়ে দিচ্ছে বহু থেকে শত শত থেকে হাজার হাজার গুণ। এদিক ওদিক সব দিকে যেন প্রকৃতির প্রেমলতায় ঢাকা। হাতছানি দিয়েও ছুঁতে না পারার নামই প্রকৃতি। যত ছুঁয়ে দিবে তত এর রহস্য সামনে আসবে। প্রকৃতিকে আল্লাহ যত সুন্দর করে সৃষ্টি করেছে, কিন্তু এর বর্ণনা দেওয়ার মতো ক্ষমতা মানুষের দেয়নি। সাফার নীলাভ চোখ আকাশের পানে, সে দেখছে প্রকৃতির নীলা খেলা। নৌকার বুকে লেপ্টে এর সৌন্দর্য আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। সাফার মুগ্ধ। আসলে প্রকৃতি দেখলেই মানুষ সবচাইতে বেশি শিখতে পারে। সাফার মনে হচ্ছে প্রকৃতি হাত বাড়িয়ে তাকে ডাকছে, তাদের সৌন্দর্যের মায়া বোঝাতে তাদের কাছে ধরা দিতে চেয়েও দিচ্ছে না। সাফার শীতল নীল চোখ জোড়া আকাশে ভাসছে, মেঘ কালো আকাশটা দারুণ লাগছে তার। মেঘলা আকাশ বিষণ্ণ মনের কারণ হলেও তা সাফার মনে হয় না। মনে হয় মেঘলা আকাশ, একলা বাতাস একান্ত নিজের। মেঘলা আকাশ ভাবাই তুমি আমি পাশাপাশি। সাফা নিজের ভাবনায় নিজে মৃদু হাসে, হাত দুটো দুদিকে মেলে দেয়, বাতাস নিজের গায়ে মাখিয়ে নেয় আবেশে। নিভ্র সাফার পাশে এক হাঁটু ভাঁজ করে বসেছে, হাতে তার ক্যামেরা। আজীবন তো নিজে মডেল হয়েছে, আজ না হয় প্রিয় পাখিকে উঠতে দেয়া যাক। নিভ্র সাফার অনেক ছবি তুলে। সবুজের বুকে ভাসমান কলা পাতা দেখে নিভ্র নিজেই মুগ্ধ হয়। এত রূপ প্রকৃতি কিভাবে ঢেলে দিয়েছে এই মেয়ের কাছে, তা নিভ্র নিজেই মেলাতে পারছে না। এটা মানুষ সৃষ্টির রূপ না, এটা প্রকৃতির মায়া জড়ানো রূপ, যা দিয়ে ঢেকে গেছে সাফা নামের স্বচ্ছ কলাপাতা। নিভ্র উঠে দাঁড়ায়, সাফা শুয়েই দুহাতে পানি নেয়, এদিক ওদিক মারে। পানির শব্দে আর তার হাসির মৃদু শব্দ মিশে এক ভয়ঙ্কর মায়া মাখানো শব্দের রূপ নিয়েছে। নিভ্র কান খাড়া করে, কানের পর্দা ভেদ করে আসে সে শব্দ। পাগল করা মাতোয়ারা বিরাজমান। নিভ্র ক্যামেরা চোখে ধরে, হাত ভর্তি পানিতে চুড়ি ভিজে আছে, বিন্দু বিন্দু পানি জমেছে চুড়ির খাজে খাজে। নিভ্র ক্যামেরার বন্দি করে সাথে মনের ফ্রেমে। নিভ্র এবার সাফার মুখের উপর ক্যামেরা ধরে। সাফা ঝনঝন শব্দ করে কাচের চুড়ির যুক্ত দুহাত মুখের উপর রাখে। নিভ্র হাসে, মনে মনে পাগলি বলে ওঠে। কৌশিক আর ঈশানী শুধু তাকিয়ে তাকিয়ে এদের কাণ্ড দেখে। ভালোবাসা মাখানো প্রেম দেখে তারা অবাক হয়। তারাও তো এত বছর প্রেম করেছে, তবে এত ভালোবাসায় মাখানো ছিল না প্রেম। তবে কি তারা প্রেমের
আসল মাধুর্য ফেলে রেখেছে। ঈশানী মনে মনে ইস করে উঠে, যদি আজ শাড়ি পরতো তবে কতই না ভালো হতো। শাড়িতে রূপের চেয়ে মায়া বেশি ফুটে ওঠে। তাই তো কালো মেয়ে হোক বা সাদা, সবাইকে অপূর্ব লাগে। মনে হয় প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে। মনে মনে খুব আফসোস হচ্ছে তার। কৌশিক বলেছিল পড়তে, কিন্তু সে পড়ল না। আফসোস নিয়েই সে নিভ্র সাফার দুষ্টুমির প্রেম দেখছে। সাফা তরাত করে উঠে বসে। নিভ্র ক্যামেরা দিয়ে চারপাশের মেঘাল কালো আকাশের ছবি তুলছে। সাফা হাত ভর্তি করে দুমুঠো পানি নিয়েই নিভ্রর দিকে ছুঁড়ে দেয়। নিভ্র প্রথমে চমকায়, তারপর সাফার দাঁত কেলানো দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে, আবার মন দেয় ছবি তোলায়। সাফা চোখ বুজে চারপাশ দেখে। নদীর পাশ ঘেঁষে আছে টিয়া রঙের ছোট্ট ছোট্ট ঘাস যুক্ত মাঠ। মাইলের পর মাইল মাঠ দেখা যাচ্ছে, তাদের মাঝে আবার অসংখ্য ছোট বড় গাছও রয়েছে। পানির শব্দ দ্বিগুণ হয়। সাফা হাত দিয়ে পানি ছুঁয়ে দেখে। নৌকা থামে পাথরের বিছানায়। জায়গাটা যে এত মারাত্মক হবে সাফা ভাবেনি। বিছানা কান্দি নামকরণ কেন হয়েছে এত সময়ে সাফার মাথায় আসে। বিছানা কান্দি যে আল্লাহর কতটা অপূর্ব সৃষ্টি সাফা তা নিজ চোখে না দেখলে বুঝতেই পারত না। এর সৌন্দর্য বর্ণনা করার মতো কোনো খাতা কলম নেই। কোনো ফ্রেমে বন্দি করেও এর রূপ ধরে রাখা যাবে না। এর স্বচ্ছতা কোনো ক্যামেরায় বন্দি করা যাবে না। গলার শব্দকে কাজে লাগিয়েও এর রূপ প্রকাশ করা যাবে না। শুধু এই চোখ দেখেই যেতে পারবে, কান শুধু এর শব্দ নিজের মাঝে নিতে পারবে, হৃদয়ে দাগ কাটবে এর মাধুর্য যুক্ত প্রকৃতি। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত মায়া জড়িয়ে, এত উদারতা লুকিয়ে এর মাঝে, তা না দেখলে বিশ্বাসই করা যাবে না কতটা নিঃস্বার্থ এদের রূপ, যা শুধু বিলিয়েই এরা আনন্দ পায়, হাসে। প্রকৃতির নিজস্ব হাসির শব্দে মানুষেরা বোঝা উচিত তারা কতটা ব্যর্থ, কতটা অবুঝ, কতটা জানতে হবে তাদের। সাফার ভাবনায় শেষ হচ্ছে না। মনে হচ্ছে বিছানাকান্দি তাকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করেছে দারুণভাবে। সাফা চারিদিকে তাকায়। চারপাশে পাহাড়, মেঘ, মেঘলা আকাশ, সবুজ প্রকৃতি, নদীর শব্দের তরঙ্গ, আর এই বিছানার পাথরে পদ্মাদের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। সাফা দীর্ঘশ্বাস নিয়ে ঘ্রাণ নেয়, কান খাড়া করে লুকায়িত হাসি শুনতে চায়। তার মনে হচ্ছে এই লুকানো হাসির শব্দ দীর্ঘ গভীর ঘ্রাণ না নিলে সে এই প্রকৃতির সৌন্দর্যকে সাক্ষী হতে পারবে না। সাফা অনেক সময় নিয়ে ভাবে কিভাবে এই দৃশ্যের বর্ণনা দেবে, কিন্তু সব ভাবনার সমাপ্ত হয় না শব্দতে, মানে এর বর্ণনা করার ক্ষমতা তার নেই। এই রূপ নিজের চোখেই দেখা যায়, কারো চোখে এর সৌন্দর্য ফুটিয়ে তোলা দুষ্কর। তাই সাফা ভাবনা বাদ দেয়। নিভ্র ঝাপাং করে নিচে নামে, পাথরের বুকে পা রাখে সে। সাফার দিকে হাত বাড়িয়ে দেয়। সাফা জুতা খুলে নৌকা রাখে, তারপর নিচে পা রাখে। ঠান্ডা শীতল পানি। সাফার মনে হচ্ছে তার সারা শরীর জুড়িয়ে গেছে এই শীতলতায়, মুগ্ধ তার পায়ের তলা। সাফা শাড়ি উঁচিয়ে কোমরে গুছে নেয়, যার কারণে কোমরের কিছু অংশ দৃশ্যমান হয়। নিভ্র চোখ যায় সেদিকে, সাথে সাথে সে চোখ সরিয়ে হাত বাড়িয়ে শাড়ি একটু টেনে ঠেকে দেয় কোমর। সাফার কোমরে নিভ্র ঠান্ডা শীতল হাতের স্পর্শে কেঁপে ওঠে সে। শরীরের শিরশির অনুভূতি হয়, বুকে তোলপাড় বাড়ে ভয়ঙ্কর মাত্রায়। সাফা মনে মনে আওড়ায়, একে ছোঁয়া। সাফা মুখ ঘুরিয়ে পাশ ফিরে তাকায়, দীর্ঘ কিছু শ্বাস নেয়, তারপর বলে, ডাক্তার সাহেব। নিভ্র ওদিক ফিরেছিল। সাফার কণ্ঠে তার দিকে তাকায়, তারপর বলল, বলো। এই পাথরগুলো কি এখানে কে ফেলেছে? মানে এত এত পাথর কিভাবে এখানে? মনে হচ্ছে পাথরের নদী। নিভ্র সাফার দিকে তাকিয়ে হাসলো, এরপর বলল, এরা জন্মসূত্রে এখানে, মানে এদের জন্মই এখানে, তাই আলাদা করে কিছু আনতে হয়নি। সাফা যেন ভারী অবাক হলো। নিভ্রর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে, তার যেন বিশ্বাসই হয়নি। তবে পাল্টা প্রশ্নের ঝুড়ি নিয়ে বসেনি সাফা। বিছানা কান্দি পাথরের জলপ্রপাতের পাশেই একটা উঁচু জায়গা আছে, সামান্যই এর উচ্চতা, তাতেও রয়েছে পাথর আর পাথর। সেখানে কিছু দোকানপাট আছে,
বিছানাকান্তি সীমান্তবর্তী এলাকা, তাই এদিকে ভারতের নানা জিনিস পাওয়া যায়। সপ্তাহে একবার দুই দেশের ব্যবসায়ীরা উন্মুক্তভাবে ব্যবসা করে। এই নদীর উৎপত্তি স্থান ভারতে। বাংলাদেশ ভারত সীমান্ত খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে এক বিন্দুতে মিলিত হয়েছে। পাহাড়ের খাঁজে রয়েছে সুউচ্চ ঝর্ণা, যার মুষ্টি শব্দে মোহিত করে তুলে মনের সকল প্রান্ত। সাফা পাথরের উপর পা ফেলে চলে। পাথরের পথ, তার উপর বয়ে চলেছে অসাধারণ একটা জলপ্রবাহ। নদীর পানি এতটাই স্বচ্ছ যে পাথরের তালু অবধি দেখা যাচ্ছে। সাফা একবার পা ফেলে আবার তা ডুবিয়ে দেয়। দারুণ আনন্দ লাগছে তার। সাফার শাড়ি অনেকটাই ভিজে গেছে, সেদিকে তার ভ্রুক্ষেপ নাই। তার সব দেখতেই ভালো লাগছে। কত রঙের পাথর, হালকা বাদামি, গাঢ় বাদামি, কালো, সাদা, অসংখ্য পাথরের ঢোল আছে এখানে। ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের পাথর। সাফা উবু হয়ে হাত ডুবিয়ে কিছু পাথর হাতে নেয়। নিভ্র গভীরভাবে তা দেখে। সাফা উবু হওয়ায় তার চুল পানিতে ডুব দিতে চায় কিছু অংশ। নিভ্র প্যান্টের কিছু অংশ উপরে তোলে। সাফার দিকে এগিয়ে এসে ডান হাতে সাফার চুল উঁচিয়ে ধরে যাতে ভিজে না যায়। পর্যটক আজ সব জায়গাতেই কম। নিভ্রের কপাল ভালো। সাফা বায়নায় সুর তুলে নিভ্রর দিকে ঘুরে বলে, চলেন না ওইদিকে যাই। নিভ্র এবার সামনে তাকায়, তারপর সাফার দিকে তাকিয়ে বলে, ওদিকে গিয়ে কি করবে? এখানেও যা ওদিকেও তাই। আরে না, ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, চলেন না যাই, প্লিজ প্লিজ প্লিজ। নিভ্র মনে মনে ভাবে, এত নাছোড়বান্দা মেয়ে, আল্লাহ। তারপর দীর্ঘশ্বাস নিয়ে সাফার হাত ধরে সাফাকে বলে, পাহাড় যতটা কাছে দেখা যায়, এরা মোটেও কিন্তু ততটা কাছে হয় না। এদের ছুতে চাওয়াই ভুল। দূর থেকেই ভালো লাগে। কাছে গেলে তোমার মনে হবে শুধু শুধু আসা। তবে তুমি এই পাহাড়ের কাছে যেতেই পারবে না, এটা অনেক দূর। সাফা নাছোড়বান্দা। নাক মুখ খিচে সে তার কথা নড়চড় না করে বলে, আমি যাবই, আপনি না গেলেই নাই। সাফা নিভ্রর হাত ছাড়িয়ে হাঁটতে চায়। নিভ্র হাত টেনে সামনে হাঁটা দেয়। একজন ফটোগ্রাফার লোক তাদের লক্ষ্য করে। নিভ্র নীলকে সে চিনে, তাই তাদের পিছু পিছু আসে। কৌতূহল আর আগ্রহে তার মন ভরা। সাফা হাঁটে, নিভ্র তার পাশে পাশে। অনেক দূর আসে তারা, কিন্তু যত কাছে যায় মনে হয় পাহাড় দূরে। সাফা এবার ক্লান্ত। নিভ্র হাসে। ঘাড় তেরা মেয়েদের এমনই হয়। পাশে মাঝারি একটা পাথরে সাফা বসে যায়। তারপর পাথরে পা লেগে সাফা পায়ে ব্যথা পায়। নিভ্র মুহূর্তেই রাগ ওঠে, উচ্চ স্বরে বলে, সবসময় এমন করার মানে হয়? এত নাছোড়বান্দা কেন তুমি? জাস্ট বিরক্ত। দেখি পায়ে কেমন ব্যথা পেয়েছো, পা দেখি। নিভ্র শাড়ি তোলে। ভিজা পায়ে তার দেয়া সেদিনের পায়েল দেখে নিভ্র থমকায়। মনে মনে তার সব রাগ উবে যায়। তার মানে সাফা আর পায়েলটা খুলেনি। কথাটা ভেবেই নিভ্র ঠোঁট জুড়ে হাসি ফোটে। ফটোগ্রাফার তাদের প্রতি মুভমেন্টে ক্যামেরা বন্দি করে। আকাশ কালো মেঘে ঢাকা। হঠাৎ করে থেমে থেমে আকাশ ফর্সা হয় ওঠে, আবার কালো মেঘে আড়ালে নিজেকে লুকায়িত করে। বিদ্যুতের ঝলকানিতে আকাশ, পাহাড়, নদী সব আলোকিত হয় কিছু সময়ের জন্য। সাফা মুখ তুলে তুলে সব দেখে। তারপর নিভ্রর দিকে তাকিয়ে ঠোঁট উল্টে অভিমানী সুরে বলে, এমন কেন করেন? পায়ে ব্যথা পেয়েছি তো কি হয়েছে? কোলে নিলেই তো হয়, শুধু শুধু এত বকা লাগে। নিভ্র চট করেই সাফার দিকে তাকায়। সাফা পাত্তাই দিল না। সে কালো সবুজে মিশে থাকা পাহাড় দেখতে ব্যস্ত। নিভ্র হাসে, তারপর উঠে দাঁড়ায়। সাফাকে কোমর পেঁচিয়ে কোলে তুলে নেয়। আকস্মিকভাবে পড়ে যাওয়ার ভয়ে সাফা দ্রুত নিভ্র শার্ট খামচে গলা জড়িয়ে ধরে। ক্যামেরাম্যান ছবি তুলতেই অবাক হয়। তার তোলা সব ছবির মাঝে এই ছবিগুলোই যেন বেস্ট হচ্ছে। সাফা ভীতু চোখে রাগ মিশিয়ে তাকায়। নিভ্র ঠোঁট বাঁকায়। সাফা গলার স্বর উঁচু করে তারপর বলে, কোলে যখন নেবেনি তবে একটু বলে কয়ে নিলে কি হয়? ভয় দেখানোর দরকার আছে? নিভ্র সাফার দিকে একটু ঝুঁকে তারপর বলে, আপনার কোলে ওঠার শখ, এটা বললেই তো হতো। এত বাহানা দেওয়ার কি আছে? তুমি জানো আমি তোমার। নিভ্র হেসে উঠে শব্দ করে
পানির ঝকঝক শব্দে মিশিয়ে যায় সেই হাসির শব্দ। সাফা প্রচণ্ড লজ্জা পায়, মুখ লুকিয়ে নিভ্রর বুকে মাথা রাখে, তারপর হুট করে বুকে কামড় বসিয়ে দেয়। নিভ্র যেন ভূত দেখেছে এমন ভাবে চমকায়। জোরেই পড়েছে কামড়, তাই তার মুখ দিয়ে উহ শব্দ বেরিয়ে আসে। পরক্ষণেই নিজেকে সামলায়, সাফার দিকে তাকিয়ে হাসে। সাফা নিজের মতো মাথা রাখে নিভ্রর বুকে। কৌশিক আর ঈশানী একটু দূরে দাঁড়িয়ে। মেয়েরা অন্যকে অনুসরণ করতে পছন্দ করে। সাফাকে কোলে চড়তে দেখে ঈশানীও এবার চড়বে। বেচারা কৌশিক তো আর নিভ্রর মতো বডি বিল্ডার না, তবুও বউ বলে কথা, সব কিছুর ঊর্ধ্বে সে, তাই বাধ্য হয়ে কোলে নিল। এতেই ঈশানী অনেক খুশি, খুশিতে তার লাফাতে ইচ্ছে করছে। মেয়েরা জিততে পছন্দ করে, আর স্বামী নামক প্রাণীদের হারাতে এদের দারুণ লাগে। স্বামী নামের প্রাণীরাও এদের কাছে হার স্বীকার করতে প্রস্তুত থাকে। এর মাঝেও আনন্দ আছে। হারকে জিতনেওয়ালা কো বাজিকার कहता है টাইপের মনে হয় তাদের। একটা হার যদি হাসি ফুটাতে পারে তবে হারই ভালো। নিভ্র সাফাকে কোলে নিয়েই হাঁটছে। সাফা থেকে থেকে মাথা তুলে দেখে, বিরক্তি ক্লান্ত কিছু নিভ্রকে গ্রাস করতে পারছে না। সে আপন মনে হাঁটছে, প্রতি পাথরে পা ফেলছে সাবধানে। সাফা মাঝে মাঝে ঝাঁকি দেয়, নিভ্র তাকিয়ে শুধু হাসে। সাফা বিরক্ত নিভ্রর হাসি দেখতে দেখতে। লোকটা এত কিভাবে হাসতে পারে? আগে তো মুখটাকে বাংলার পাঁচের মতো করে রাখতো, রাগি রাগি লাগতো। এখন সবার সামনে রাগি রাগি হয়ে থাকে, শুধু তার সামনেই হাসে। সাফার ইচ্ছে করেছে একটা পাথর তুলে নিভ্রের মাথায় মারতে। এত ভাবলেশহীন লাগে কেন লোকটাকে? সাফা হাত বাড়িয়ে নিভ্রর চুল টানে। নিভ্র তবুও কিছু বলে না, শুধু হাসে। পাথরে তার ব্যথা লাগে, তবুও কেন যেন তার শরীর বা মন স্পর্শ করতে পারছে না। নিভ্র কেন যেন সব কিছুতেই আনন্দ খুঁজে পায়। সাফার একটু অদ্ভুত কাণ্ড করতে ইচ্ছে করছে। সে এদিক ওদিক চোখ বোলায়, তারপর নিভ্রর চোখের উপর পড়া ললাটের চুল সরিয়ে নিজের মাথা উঁচু করে নিভ্রের কপালে চুমু আঁকে। তারপর আবার নিভ্রর বুক ঘেঁষে মাথা রাখে। আকস্মিক ঘটনায় নিভ্র স্তব্ধ, চোখ বড় বড় করে সাফার দিকে তাকায়। এটা কি হলো? নিভ্র যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে, সারা শরীর কাঁপুনি দিয়ে ঝেঁকে উঠে। বুকের হৃৎপিণ্ড নামক যন্ত্রণা থেমে গেছে মুহূর্তেই। নিভ্র নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেছে। ক্যামেরাম্যান নিজেই এই ছবি তুলে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে পড়ে। এদের প্রেম দেখে তার মাথা যেন মুহূর্তেই ঘুরে ওঠে। আকাশে আরো কালো হয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়। সাফা মাথা উঁচিয়ে লজ্জিত স্বরে বলে, ফেলে দিবেন না কিন্তু, তাহলে পাথরের বিছানায় আমার কোমর শেষ। নিভ্র সাফার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। সাফার বুকে মাথা রেখে শার্ট খামচে মিটমিটিয়ে হাসি। লজ্জায় সে মাথা তুলে না আর। নিভ্রর হাত সত্যি নড়বড়ে হয়ে গেছিল, তাই আরো শক্ত করে সাফাকে জড়িয়ে ধরে, কিন্তু তার মুখে স্তব্ধ ভাব এখনো কাটেনি। সুমুখে আধা ঘন্টা একটানা দাঁড়িয়ে থেকে নিভ্র আর সামনে আগাতে পারেনি। সাফা বিস্ময়ে হতভম্ব। সে বুঝেই উঠতে পারেনি নিভ্র এমন করে বরফের মতো জমে কুলফি হয়ে যাবে। নিভ্র আবার নৌকার কাছে ফিরে যায়। বিভিন্ন দোকান থেকে সাফা চকলেট কিনে নেয়। যদিও সাফার একদম চকলেট পছন্দ না, তবুও সবার জন্য কিনেছে সে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, তাই তারা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। নৌকায় ওঠার সময় একটা লোক এগিয়ে নিভ্রকে উদ্দেশ্য করে বলে, স্যার, লুকিয়ে আপনাদের কিছু ছবি তুলেছিলাম। ভেবেছিলাম কাগজের ছাপালে আমার নাম হবে বেশ, কিন্তু এখন মনে হচ্ছে তার দরকার নেই। এগুলো আপনি নিয়ে যান। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। নিভ্র ছবিগুলো হাতে নিল। ছবি দেখে সত্যি সে খুব খুশি হয়, তাই লোকটাকে অনেক টাকা দিয়ে নৌকায় উঠে বসে। সাফা প্রশ্ন করে, লোকটা চুরি করে ছবি তুলছে, আপনি শাস্তি দিলেন না কেন? ও কিন্তু ভালোর জন্য ছবি তুলেনি, খবরের কাগজে উল্টোপাল্টা নিউজ লিখে ছাপাতে চেয়েছে, আপনি ছেড়ে দিলেন কেন? নিভ্র ছবিগুলো দেখতে দেখতে উত্তরে বলে, লোকটা ক্ষতি করতে চেয়েও উপকার করেছে, আর ক্ষমা একটা মহান গুণ। সে তো নিজের ভুল স্বীকার করেছে, তাহলে আর কি, বাদ দাও। সাফা মাথা উঁচু করে ছবি দেখার জন্য। নিভ্র দিল না।
এক পাশে হাত নিয়ে সাফার দিকে তাকায়, তারপর বলে, এভাবে লুকিয়ে লুকিয়ে কারো জিনিস দেখা ঠিক না। এটা কিন্তু দেশের না, আমার সম্পদ। সাফার রাগে কটমট করতে করতে বলে, আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, খারাপ ডাক্তার একজন। সাফা মুখ ঘুরিয়ে নেয়। নিভ্র তা দেখে হাসে। সূর্য ডুবে গেছে, সন্ধ্যা নেমে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। নিভ্র নিজের প্যান্টের পকেট থেকে ফোন বের করে। অনেকেই কল করেছে, সাইলেন্ট ছিল তাই ধরতে পারেনি। সাখাওয়াতের কল দেখে নিভ্রর কপাল কুঁচকে আসে। আবার কল করে তাকে। ফোন ধরতেই ওপাশ থেকে সাখাওয়াত বলে ওঠে, নিভ্র কোথায় তুমি? আর সাফা কি তোমার সাথে? ও কি ঠিক আছে? নিভ্র সাফার দিকে একবার তাকায়। সাফা ঈশানিয়ার কৌশিকের প্রেম কাহিনী শুনতে ব্যস্ত। সাফাকে দেখে নিভ্র বলল, আমার সাথেই আছে। সাখাওয়াত স্বস্তির নিঃশ্বাস নেয়। চিন্তা মেঘ সরিয়ে রাগী গলায় বলে, তুমি কবে থেকে এতটা কেয়ারলেস হয়ে গেছো নিভ্র? তুমি জানো না আমরা চিন্তা করতে পারি? আর কয়বার কল করেছি, ফোন কই ছিল? রিল্যাক্স বাবা, আমি জানতাম না তুমি কল করেছো। ফোন পকেটে ছিল। সাফাকে নিয়ে চিন্তা করতে হবে না, ওর সাথে আমি আছি। ডোন্ট ওয়ারি। আর এখন রাখি। নিভ্র কল কেটে দেয়। সাখাওয়াত অবাক হয় না। ইফতেখারের দিকে তাকিয়ে কিটমিটিয়ে হেসে ওঠে। ইফতেখারের বিরক্তি মুখ করে তাকিয়ে দেখে সে হাসি। নিভ্র যেন দম যায় যায় অবস্থা। চোর ধরা খেলে যেমন হয় তেমন। কল কেটে জোরে জোরে শ্বাস নেয়। দুজনেই গাড়িতে উঠে বসে। নিভ্র গাড়ি চালাচ্ছে আর সাফা পাশে বসে ঝিমুচ্ছে। তার ঘুম পাচ্ছে খুব। নিভ্র ব্রেক কষে। গাড়ির ছাকিতে সাফার সামনে ঝুঁকে পড়তেই নিভ্র সাফার দিকে এক হাত বাড়িয়ে দেয়। সাফা নিভ্রর হাতের উপর পড়ে। সাফার দিকে তাকিয়ে নিভ্র বলে, অপেক্ষা করো, আমি এখনই আসছি। সাফা অবাক হলেও কিছু না বলে অপেক্ষা করা শুরু করে। নিভ্র গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে যায়। সাফা বের হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। নিভ্র তাকে দাঁড়িয়ে থাকতে বলে নিজেই গায়েব। যদিও তাকে ভেতরে বসতে বলেছে, তবুও সে বাহিরে চলে এসেছে। সাফা দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত হয়ে গাড়ির উপরে উঠে বসে। নিভ্র কিছুক্ষণ পরে আসে, দুহাত ভর্তি হাওয়াই মিঠাই নিয়ে। সাফা চোখ বুজে পা ডুবাচ্ছে। নিভ্র লাফিয়ে পাশে বসে। সাফার হুঁশ হয়, ফিরে তাকায়। নিভ্রকে দেখে কিছু বলতে যাবে, তার আগে তার চোখ নিভ্রর হাতের দিকে যায়। সাফা খুশিতে আত্মহারা হয়ে নিভ্রর হাত থেকে প্যাকেটগুলো কেড়ে নেয়। তারপর বলে, আপনি কি এগুলো নিতে গিয়েছিলেন? নিভ্র একটা প্যাকেট খুলে দিতে দিতে বলে, থ্যাংক ইউ ডাক্তার। নিভ্র হাসে। সাফা এক হাতে প্যাকেট ধরে অন্য হাতে ছিঁড়ে খাচ্ছে। নিভ্র মনোযোগ দিয়ে দেখছে। আকাশ কালো, চাঁদ নেই, তবুও নিভ্রর ভালো লাগছে। বাতাস হচ্ছে তীব্র। সাফার চুল উড়ে এসে তার চোখে মুখে আছড়ে পড়ছে। সাফার মুখের উপরও পড়ছে। এতে সাফার প্রচন্ড বিরক্ত। খেতে পারছে না ভালো করে। বারবার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিতে হচ্ছে তাকে। নিভ্র এক হাত সাফার বাম দিকে আর এক হাত ডান দিকে দিয়ে সাফার চুল সরিয়ে দেয়। দু হাতে চুলগুলো পেছনে নিয়ে নেয়। সাফা নিভ্রর দিকে ফিরে তাকায়। নিভ্র ইশারায় খেতে বলে। সাফা হাসে। নিভ্র হাতের ভাঁজে দিয়ে উবু হয়ে ঢুকে পড়ে। তার বুক ঘেঁষে বসে। নিভ্র থমকায়। মনে মনে সাফাকে তার ঝাড়ি দিতে ইচ্ছে করে। মেয়েটা শুধু তার হার্ট অ্যাটাক করানোর ঠান্ডায় আছে। নিভ্রর বুক লাফায়। সাফা বুক ঘেঁষে আপন মনে খাওয়ার মনোযোগী। সাফা খেতে খেতে করুণ সুরে বলে, প্রথম দেখায় আপনি আমাকে মেরেছেন, আমার খুব ব্যথা লেগেছিল। নিভ্র চুল সরিয়ে দেয়। এক হাতে সাফাকে আর একটু টেনে নেয়। তারপর বলে, ইচ্ছা করে মারিনি, তুমি সামনে চলে এসেছিলে, আমি অন্য কাউকে মারতে চেয়েছিলাম। সাফা চট করে মাথা তুলে তাকায়। চোখে মুখে তার অপরাধী ভাব। সাফা কাঁদো কাঁদো সুরে বলে, তাহলে তো আমি ভুল করেছি, আপনাকে না বুঝে ধাম ধাম মেরে এসেছি ওই দিন। সরি, আপনি চাইলে আমাকে মারতে পারেন, আবার আমি কিছু মনে করব না। সাফা মাথা নামায়। নিভ্র সাফার মাথা নিজের বুকে চেপে ধরে। তারপর বলে, মেরেছো বলেই আমি মরেছি। বাড়ি মেরে যখন তুমি অন্যা উড়িয়েছ, ঠিক তখন প্রথমবার মরেছি। নিব্রনীল প্রথম হেরেছে তখনই। এভাবে আমি কখনো হারিনি, বুঝলা? কেউ হারাতে পারেনি। তুমি প্রথম যার চোখের পলকে টোল পড়া গেলে আমি নিজে থেকেই হেরেছি। এভাবে ঘায়াল আমি কখনো হইনি। কেউ ক্ষতবিক্ষত করেনি আমার হৃদয়। হৃৎপিণ্ড নামক যন্ত্রটা এত উত্তেজিত হয়নি কখনো।
আমার এই সবুজ চোখে এতটা তৃষ্ণা আগে কখনো লাগেনি। কখনোই আমি বিলীন হইনি কোনো মেয়ের মাঝে। কখনোই কেউ আমাকে কাঁপাতে পারেনি, হৃৎপিণ্ডের দখল নিতে পারেনি। তুমিই সেই যার প্রথম ছোঁয়ায় আমার সব নিজ নামে করেছে। তুমিই প্রথম নারী যার কাছে হার স্বীকার করেও আমি জয়ী। যেন এই মন প্রাণ সব শুধু হারতেই ভালোবাসে, আমি হারার মাঝেই তৃপ্তি পাই। আমার ভীষণ হৃদয়ের শব্দ তুমি। জানি না কতটুকু চাই, কতটা ভালোবাসি। আমি কিছুই জানি না তুমি ছাড়া, কিছুই মাথায় ঢোকে না তুমি ছাড়া। তুমি আমার নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছ। তোমাকে না দেখলে আমার দিনটাই থমকে গেছে মনে হয়। সাফা, তুমি কি শুনতে পাচ্ছ? নিভ্র ঘাড় নামিয়ে তাকায়। এমা, সাফার ঘুম। নিভ্র চোখ বুজে হাসে। কাকে এত কথা, এত মনের আকুতি বোঝাচ্ছিল? সে তো গভীর ঘুমে তলিয়ে গেছে। নিভ্র সাফার দিকে তাকায়। সাফা মুখ দেখলেই তার কেমন ভয়ঙ্কর নেশা লাগে। নেশা কেমন হয় এটা তার জানা নেই। হাই সোসাইটিতে থেকেও মদ, নেশা জাতীয় দ্রব্য থেকে তারা দূরেই থাকে। কিন্তু সাফাকে যত দেখে নিভ্রের মনে হয় এটাই নেশা। না দেখলে ভয়ঙ্কর কষ্ট হয় তার। এটা তো মাদকতা, আসক্তি। এই মুখই তাকে আসক্ত করেছে দিনের পর দিন। নিভ্র সাফার চুল সরিয়ে দেয় গাল থেকে। মাথার পেছনে এক হাত দিয়ে চুলে হাত বোলায়। সাফার ঠোঁট লাল গোলাপি মিশ্রণে এক অদ্ভুত রং তৈরি করেছে। নিভ্র বড্ড ইচ্ছে যাকে একটুখানি ছুঁয়ে দিতে। সাফার কাছে থাকলে ভয়ঙ্কর নিষিদ্ধ ইচ্ছেরা মনে ডানা ঝাপটায়। নিভ্র যথাসাধ্য চেষ্টা করে নিজেকে এসব থেকে বাঁচিয়ে রাখতে, কিন্তু সাফা তার দিকে এভাবে ঘেঁষলে তার নিজেকে পাগল পাগল লাগে। নিভ্র দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। সাফাকে এক হাতে ধরে নিচে নেমে যায়। তারপর সাফাকে কোলে তুলে নেয়। সাফার এমন গভীর ঘুম দেখে নিভ্র অবাক। এই মেয়েকে চোরে চুরি করে নিয়ে গেলেও খবর থাকবে না। এত ঘুম কই পায়? বেশ গভীর রাত হয়ে এসেছে। নিভ্র সাফার দিকে তাকায়। মেয়েটা এখনো ঘুমোচ্ছে। গাড়ি বাসার সামনে দাঁড়িয়ে। নিভ্র অনেক সময় নিয়ে ভাবে, তারপর সাফাকে কোলে তুলে নেয়। দরজার সামনে আসতেই মৃদু দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। নিভ্র বুঝে কেউ ইচ্ছে করেই খোলা রেখেছে। বাড়িময় অন্ধকার বিরাজ করছে। নিভ্র গুটি গুটি পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। সাফার রুমে উকি দেয়, দেখে রাফা নেই। নিভ্র একটু ভাবে, তারপর হাসে। রাফা নিশ্চয়ই নিশানের সাথে ঘুরতে গেছে। নিভ্র পা ফেলে ভিতরে যায়। সাফাকে বিছানায় শুয়ে দেয়। গায়ের চাদর টেনে নিচে বসে। সাফা চুল নিয়ে নিজের আঙ্গুলে ভেজায়। তার এখানে এভাবে সাফাকে দেখেই কাটিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু যেতে হবে এটা জেনেও নিভ্র বসে আছে। সাফাকে দেখে নিভ্র অবাক, চরম অবাক। মেয়েটাকে এত দূর নিয়ে এলো, কিন্তু সে একটুও নড়ে চড়ে নেই। নিভ্র হাসে, তারপর বিড়বিড় করে বলে, ঘুম পাগলি আমার। ভালোবাসো? কারো কথায় নিভ্র চমকে পাশে তাকায়। ইফতেখার সাফার একটু পাশে বসে আছে। নিভ্র হঠাৎ করে ধরা পড়ে, এতে তার লজ্জা লাগে খুব। মায়ের দিকে তাকাতে পারছে না, তবুও চোখ তুলে তাকিয়ে বলে, আম্মু তুমি এখানে এখনো ঘুমাওনি? ইফতেখার ছেলের চুল এলোমেলো করে দেয়। তারপর হাসি মুখে বলে, প্রশ্ন কিন্তু এটা ছিল না আদর। মায়ের মুখে অনেক দিন পর নিজের ছোটবেলার ডাক নাম শুনে নিভ্র তার কোলে মাথা রাখে। ইফতেখার ছেলের মাথায় হাত বুলাতে থাকে। নিভ্র মায়ের কোমর জড়িয়ে বলে, অনেক। ইফতেখার হাসে, তারপর বলে, নিভ্রনীল প্রেমে পড়লো কিভাবে মাকে বলবে না? নিভ্র চোখ তুলে একবার তাকায়, তারপর বলে, সে ভয়ঙ্কর ঘটনা। সাফারানির বাড়ির ছোঁয়ায় তার প্রেমে পিছলে পড়েছে তোমার ছেলে। ইফতেখার অবাক হলেন না। সাফা যে নিভ্রের মাথা ফাটিয়ে দিয়েছে এটা তিনি জানে। সাফা একদিন কথায় কথায় বলে দিয়েছিল। আর আরিফ তো আছেই। নিভ্র বলে, ওর রূপে নয়, ওর মনের চাঞ্চলতায় নিভ্রনীল ভয়ঙ্করভাবে আটকে পড়েছে আম্মু। এক ভয়ঙ্কর অনুভূতি। নিজের করে চাও? নিভ্র মায়ের দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়েছিল। তারপর মুখে এক রাশ হাসি টেনে আনে। ইফতেখারের ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, হলুদের দিন সাফার বাবা আসবে, আমরা কথা বলবো, ভালো হবে না? নিভ্র নিজের রূপ ছেড়ে খুশিতে গদগদ হয়ে বলে ফেলে, ভালো হবে না মানে অনেক ভালো হবে। আমিও এটাই বলতে চেয়েছি আম্মু, কালই বলবো ভেবেছি। ইফতেখার হাসে। এই মেয়ে তার গোমরা মুখ নিভ্রকে পাগল বানিয়ে ছেড়েছে। ভালোবাসার মনে হয় এমনই। তাই তো এত ভুল করার পরেও সাখাওয়াত তার হাত ছাড়েনি। এটাই ভয়ঙ্কর ভালোবাসা।
ইফতেখার আরো কিছুক্ষণ ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় আর নিভ্র মায়ের কোলে মাথা রেখে সাফার দিকে চোখ রাখে। রোদের প্রথম ছোঁয়ায় সাফার ঘুম ভাঙে। এতটা গভীর ঘুম তার আগে কখনো হয়নি। সাফা উঠে বসে হাই তুলতে তুলতে নিজেকে বিছানায় দেখে সাফা চমকায়। সে তো গাড়ির উপরেই নিভ্রর বুকে ছিল, তবে বাসায় কখন এলো আর রুমে সাফা কিছুই মনে নেই। নিভ্রর বুকে মাথা রাখতেই পরে তার মন শীতল হয়ে আসে। তার সব জুড়ে ভালোবাসাময় মাখামাখি হতে শুরু করে। মনের শীতলতায় পরে সে কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছে এটা তার জানা নেই। সাফা উঠে দাঁড়ায়, শাড়িকে পাল্টে দিল। সাফা ভারী অবাক নিজেকে দেখে, চোখ ঝোড়া বড় হয়ে আসে তার। চিৎকার দিবে দিবে ভাব তার আগেই রাফা এগিয়ে এসে বলে, আমি চেঞ্জ করে দিয়েছি, কিছু মনে করছো মিষ্টির দোকান? সাফা জোরে কয়েকটা শ্বাস ফেলে, রাফার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, না আপু, ভিজে চুপচুপ হয়েছিলে, কাকিমা বলেছে জামা পাল্টে দিতে, তাই দিলাম। চলো ফ্রেশও খেতে চলো, কাল তো আমাদের একটা বড় ধোকা দিয়ে চলে গেলে। সাফা লজ্জায় মাথা নিচু করে। রাফা হাসতে হাসতে রুমের বাইরে চলে যায়। নিচে নেমে সাফা চারদিকে উকে ঝুঁকি দিয়ে নিভ্রকে খুঁজে। নিভ্র সোফায় বসে বই পড়ছে। এটা দেখে সাফা মুখ ভেঙচি দেয়। বই পড়ছে তো পড়ছেই, তাও হৃৎপিণ্ডের। আজব, সাফার একদম এই ধরনের ঘাসপুস টাইপের বই পছন্দ না। নিভৃর আশেপাশে তার বন্ধু মহল, সবাই প্ল্যানিং করছে কালকে কি কি করবে। কাল রাফার হলুদ। সাফা হেঁটে রাফার পাশে বসে। নিভ্রর বন্ধুরা এক এক করে তার সাথে পরিচিত হয়। অভ্র বিপরীতে পাশে বসে আছে। সাফার হুট করে নিজের লেখাপড়া কথা মনে পড়ে যায়, তাই অভ্রকে বলে, স্যার আপনার সাথে আমার কথা ছিল। অভ্রর সাথে নিভ্ররও চমকে তাকায়। নিভ্র বইয়ের ভাঁজ থেকে সাফার দিকে একবার আর অভ্রর দিকে একবার তাকায়। সাফা বলে, আরে স্যার এভাবে তাকাচ্ছেন কেন? আমি কি আপনাকে মারবো বলেছি নাকি আপনার বউ পালিয়ে গেছে বলেছি? অভ্র চোখ সহজ করে। মেয়েটা তাকে আদৌ টিচার মানে কিনা অভ্রর সাথে বাকি সবার সন্দেহ হচ্ছে। অভ্র গলা ঠিক করে বলে, বলো। সাফা একটু ঝুঁকে বলে, স্যার আমার তো পরীক্ষা আছে মনে হয় কিছুদিন পরে, তাই না? কিন্তু তুমি পড়ো বলে তো আমার মনে হয় না। এভাবে বলবেন না স্যার, বাসায় থাকলে তো পড়তাম, কিন্তু বিয়ে খেতে এসে আর পড়া হয় না, এই আর কি। নিভ্র চট করে মুখ থেকে বই নামিয়ে বলে, বিয়ে খাওয়া যায় না সাফা, উপভোগ করা যায়। সাফা চোখ গরম করে তাকায়। নিভ্র সহ সবাই মুখ টিপে হাসে। সাফা আবার অভ্রর দিকে তাকিয়ে বলে, স্যার আপনি বলেছেন আপনাকে যাতে বাসায় স্যার না বলি, তাই আপনি আমার ভাইয়া, আর ভাইয়া মানে আমি আপনার বোন, সেই হিসেবে আপনি আমাকে কিছু নাম্বার বেশি দিয়ে দিয়ে পরীক্ষায় মানে ইংলিশে। সাফার কথায় অভ্রর ভালোই লাগলো না। বোন শব্দটা তার পছন্দ হলো না, তবুও হেসে ওঠে। সবাই সাফার কথা শুনে হো হা করে হেসে দেয়। সাফা বেকুবের মতো তাকিয়ে থাকে। নিভ্র হাসতে হাসতে বলে, আমার ভাই দুর্নীতি মুক্ত, লাভ নেই, 0.01% বেশি দেবে না। তুমি বরং পড়ায় মনোযোগী হও, তাহলেই ভালো রেজাল্ট কপালে জুটবে। সাফা মুখে বাকিয়ে নিভ্রর দিকে তাকায়, তারপর সবার সাথে গল্পে মাতে। নিভ্র মুখে হাসলেও অভ্রর দিকে তাকায়। অভ্রর চোখ তখনও সাফাতে বন্দি। নিভ্র চোখ ছোট করে অভ্রকে দেখতে থাকে। অভ্রর হঠাৎ এত চুপচাপ হয়ে যাওয়া তাকে অবাক করেছে, সাথে ভাবাচ্ছে অনেক কিছু। রাফা আর তার বান্ধবীরা মিলে আজ পার্টি করবে, সাথে সাফাকেও রাখতে চায়। সাফা না বললেও রাফা তাকে রাখবেই। মাহি তার বাবা মায়ের সাথে কথা বলছে। মনে মনে সে এখন খুবই খুশি। তার বাবা যেহেতু বলেছে নিভ্রর সাথে তার বিয়ে হবে, তবে হবেই। কিন্তু সে সাফাকে অপদস্থ করার ফন্দি আঁটছে ভালো করে। নিভ্র নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ করে দরজা খুলে সাফা এগিয়ে আসে। নিভ্র অবাক হয়। এভাবে সাফার তার রুমে আসার কথা না। সাফা নিভ্রকে আরো অবাক করে দিয়ে নিভ্রর গালে চুমু বসিয়ে দেয়। নিভ্র হকচকিয়ে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে রাত 1টা ছুঁই ছুঁই। এত অদ্ভুত স্বপ্ন কেন যে সে দেখে বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিল। সাফা একটা চুমু খেয়ে নিভ্রর অবস্থা ভয়াবহ। চোখ বুঝলেই সেই দৃশ্য জল করে চোখের সামনে ভেসে ওঠে। তার প্রেম দিন দিন ভয়ঙ্কর আকার ধারণ করছে। সাফাকে না দেখলে তার দম বন্ধ
অবস্থা হচ্ছে। সাফা ছাড়া পাগল হবে সে নিশ্চিত। ভয়ঙ্কর পার্টি বলতে যে কিছু আছে তা সাফা এখন নিজের চোখ দেখছে। তার কাছে পার্টি দেওয়ার মানে আইসক্রিম ট্রিট বা ফুচকা পার্টিতেই সমাপ্ত ছিল, কিন্তু এরা যে কত ভয়ঙ্করভাবে পার্টি করে নিজেদের মাঝে, এটা এদের নাচানাচি দেখে সাফা বুঝতে পেরেছে। লুঙ্গি ডান্স থেকে শুরু করে ডিজেওয়ালা, আবার সেখান থেকে লাফিয়ে কালার চশমা চলে যাচ্ছে। সাফার মাথা ধরে গেছে, সে মোটেও এগুলোর সাথে মানানসই নয়। সাফার রুমের কোনায় সোফায় বসে আছে। রাত প্রায় অনেক হয়েছে, তার ঘুমও পাচ্ছে, কিন্তু এদের পার্টি শেষে নামই নেই। মাহি নাচতে নাচতে সাফার পাশে বসে, একটা গ্লাস এগিয়ে বলে, নেও সাফা, কোল্ড ড্রিঙ্কস। সাফা পাশ ফিরে তাকায়। মাহি তাকে এত আদর করে গ্লাস দিচ্ছে দেখে সাফা বেহুশ হওয়ার উপক্রম। আর যাই হোক, মাহি তাকে কতটা অপছন্দ করে এটা তার জানা আছে। তাহলে এত ভালোবাসা আসছে কোথা থেকে? সাফা ভ্রু বাঁকিয়ে তাকিয়ে আছে। মাহি হেসে উঠে বলে, আরে কি হলো, খাও। তুমি কি এখনো রেগে আছো? রেগে থাকলে সরি নিও। গ্লাস এগিয়ে দিয়ে সাফা ডান হাত এগিয়ে গ্লাস নেয়, মাহির দিকে তাকিয়ে গ্লাস মুখে দেয়। মাহি হাসে। সাফা মনে হয় এ মেয়ে পাগল, খুদাই হাসে কা। সাফা পরপর কয়েক গ্লাস খেয়ে নিয়েছে, তার কেমন জানি লাগছে। আরো কয়েক গ্লাস খেতে ইচ্ছে করছে, কিন্তু খেলো না। সাফা উঠে দাঁড়ায়, নিজেকে মাতাল মাতাল লাগছে। কিন্তু মাতাল কেন হবে সে কি মদ খেয়েছে নাকি? সাফা ঢুলু ঢুলু পায়ে রুমের বাহিরে চলে আসে। এত সাউন্ডে তার মাথা ব্যথা করছে। কি ভয়ঙ্কর সব শব্দ! সাফার মনে হচ্ছে কান ফেটে যাচ্ছে তার। সাফা দেয়াল ধরে হাঁটে, তা না হলে তার মনে হচ্ছে সে পড়ে যাবে। ঘরময় সব তার কাছে অগোছালো মনে হচ্ছে। নিভ্র মাত্র ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। যত সব আজগবি স্বপ্ন দেখে সে নিজে নিজেই হাসছে। পাগল সে সত্যিই হয়ে গেছে। রুমের দরজা ঠেলে সাফা ঢুকে পড়ে। নিভ্র চমকে পিছনে তাকিয়ে অবাক হয়। সে কি আবার স্বপ্ন দেখছে নাকি? কিন্তু সে তো জেগে আছে, তবে জেগে কিভাবে স্বপ্ন দেখবে? নিভ্র ভালো করে সাফার দিকে তাকায়। সাফার চোখ গোল গোল করে নিভ্রর দিকে তাকিয়ে হাত উঁচিয়ে বলে, আরে ডাক্তার যে, কিন্তু আপনি আমার রুমে কি করছেন? আপনার রুম কই? নিভ্র ভারী অবাক, তবুও রুমটাকে ভালো করে দেখে নেয়। কই, এটা তো তার রুম। তাহলে সাফা এমন কেন বলছে? নিভ্র কয়েক পা এগিয়ে এসে সাফার সামনে দাঁড়ায়। সাফাকে ভালো করে একবার দেখে, তার কাছে সাফাকে ভিন্ন ভিন্ন লাগছে। নিভ্র চিন্তিত সুরে বলে, সাফা কি হয়েছে? আর এভাবে ঢুলছো কেন? দেখি এদিকে আসো। সাফা মুখে আঙ্গুল দিয়ে এগিয়ে আসে। এসেই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাফা। নিভ্রের বুকে ঠাস করে ঝাঁপিয়ে পড়ে। নিভ্র টাল সামলাতে না পারে দু কদম পিছিয়ে যায়, হাত রাখে পেছনের আলমারিতে। এমন কিছু সাফা করবে নিভ্র ভাবেনি, তাই অপ্রস্তুত হয়ে পড়েছে। সাফা তার শরীর ছুঁয়ে দিলেই মুহূর্তেই শরীরময় উষ্ণতা ছড়িয়ে পড়ে। তাই সে সাফাকে গভীরভাবে ধরতে চায় না, কিন্তু সাফা হুমড়ি খেয়ে নিভ্রর বুকের পাশে হৃৎপিণ্ডের উপরেই পড়েছে। নিভ্র হতভম্ব। সাফা হঠাৎই কেঁদে ওঠে। সাফার এমন কাণ্ডে নিভ্র সম্পূর্ণরূপে বিস্মিত। এমন কেন করছে সাফা, এটাই বুঝতে পারছে না নিভ্র। সাফার মাথা হাত বুলাতেই সাফা নিভ্রর হাতে নিজের কপালে রাখে। নিভ্র এবার সত্যিই অবাক। সাফা বলে, আমার কি হয়েছে ডাক্তার? শুধু প্রেম প্রেম লাগে। নিভ্র বিষম খায়, সাফার দিকে বড় বড় চোখে তাকায়। সাফা সেদিকে পাত্তা না দিয়ে নিভ্রর গাল দুটো টেনে বলে, আপনার গালগুলো কত কিউট, একদম গোলমোলু, কামড়ে দিতে ইচ্ছে করে। দি কামড়। নিভ্র একটু সরে আসে, বলে, কি এ মেয়ে, স্বপ্ন তো চুমু খেয়েছে, এবার কি কামড় খাবে? কামড়ের চাইতে চুমু বেটার ছিল। সাফা হঠাৎ কান্না থামিয়ে এবার করে খেদে ওঠে। নিভ্রর মাথা কিছুই ঢুকছে না। হঠাৎ নিভ্রে মাথায় একটা কথা আসে। নিভ্র উদ্বিগ্ন কণ্ঠে চেঁচিয়ে বলে, সাফা, আর ইউ ড্রাঙ্ক? সাফা কান্না থামায়, পানি ভর্তি চোখে তাকিয়ে বলে, এটা আবার কি ডাক্তার? মনে হচ্ছে হৃৎপিণ্ড এর আরেক নাম। দেখেছেন, আমি না পড়েও সব জানি। সাফা হিহি করে হেসে ওঠে। নিভ্র মাথায় হাত। সাফা ড্রিঙ্কস করেছে, কিন্তু সে মদ পেল কই? নিভ্র আর একটু কাছে এগিয়ে আসে, কিন্তু গন্ধ পাচ্ছে না। কমলার গন্ধ আসছে, মানে সে কমলার জুস টাইপের কিছু খেয়েছে।
তার জানা মতে সাফা এগুলো থেকে বহু দূরে থাকে, আর এই বাসায় এগুলো নিষিদ্ধ। রাফা এগুলো কখনোই পার্টিতে আনবে না, এগুলো তো সে ছুঁয়েও দেখে না। তার মানে তার জানা মতে রাফার ফ্রেন্ডসরাও এসব দিকে খুবই সচেতন। তাহলে সাফা পেল কই? দাদা দেখলে শেষ। নিভ্র সাফার কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে, ছোটে আঙ্গুল দিয়ে ফিসফিসিয়ে বলে, সাফা কি খেয়েছো তুমি? আর এমন শব্দ করে হাসবে না, ভাই সবাই ঘুমাচ্ছে, চুপ। সাফা ঠোঁট উল্টে বলে, সবাই না, শুধু বুড়োরা। আপু তো জেগে পার্টি করে, আমিও করি। চলেন, আপনিও আমাদের সাথে পার্টি করবেন, আসেন। দরকার নেই, তুমি এখানেই থাকো, আমি নিচে যাচ্ছি, বসো। সাফা আবার কান্না শুরু করে। নিভ্র পড়েছে মহা বিপদে। বাড়ির কেউ যদি এটা জানতে পারে তবে ব্যাপারটা মোটেও ভালো হবে না। নিভ্র সাফাকে থমকে বলে, চুপ সাফা। সাফার কান্নার গতি বাড়ে। এরপর বলে, ভালোবাসেন না আপনি? খারাপ ডাক্তার, ফালতু। আমি থাকুম না, চলে যাব, ছাড়েন ছাড়েন। নিভ্র দমে মনে মনে বলে, এই মেয়ে দৌড়ে সব সময় তার ভালোবাসা চলে যায় কেন? সাফার কোমর শক্ত করে জড়িয়ে নেয়, তারপর আদুরে সুরে বলে, সরি। ভালোবাসেন? অনেক অনেক ভালোবাসি আমার সাফা রানীকে। আর এত কিউটি সাফাকে আমি ভালো না বেসে কোথায় যাব বলো? উপায় আছে নাকি? নেই। সাফা কান্নার মাঝেই হাসে। নিভ্র এক হাতে সাফার সামনের চুলগুলো কানের পাশে গুজিয়ে দেয়। সাফা মুখের দিকে তাকিয়ে হালকা হাসে। সাফা হুট করেই নিভ্রর পিঠ জড়িয়ে তার বুকে মাথা রাখে। নিভ্র সাফার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, সাফা কি খেয়েছিলে আমাকে বলো? জুস। কিসের জুস? কোল্ড ড্রিঙ্কস জুস। নিভ্র খানিকক্ষণ হাসে। সাফার ফসফস কথা শুনে তার হাসি পাচ্ছে। কি জিজ্ঞেস করছে আর কি বলছে কি? নিভ্র সাফাকে টেনে সরাতে চায়, কিন্তু সাফা তো সাফাই আরো শক্ত করে জড়িয়ে ধরে নিভ্রকে। নিভ্র ভেবে পাচ্ছে না কোল্ড ড্রিঙ্কস এর মাতাল হওয়ার মতো কি আছে। নিভ্র প্রশ্ন ছুড়ে, কোল্ড ড্রিঙ্কস কে দিয়েছে তোমাকে রাফা? না তো, জানি না। আচ্ছা বসো, আমি আসি। সাফা নিভ্রকে ছেড়ে দেয়, দৌড় লাগায় দরজার দিকে। নিভ্র হাত টেনে ধরে। নিভ্র বুঝতে পারছে সাফার উপর রিয়াকশন ধীরে ধীরে হচ্ছে, তাই এখন সে সব রকমের পাগলামি করবে নিশ্চিত। বাড়ির ব্যাপারটা জানাজানি হলে মোটেও ভালো হবে না। সাফা চেঁচিয়ে হাত ঝাড়তে শুরু করে আর বলে, আমি যাব, ছাড়েন ছাড়েন। চিৎকার করবো তা না হলে। ওই শয়তান ডাক্তার, ছাড়। সাফা এমন করছো কেন? এদিকে এসে বসো। কামড়ে দিব কিন্তু ডাক্তার। ঠিক আছে দিও, আগে এদিকে বসো। সাফাকে কন্ট্রোল করা যাচ্ছে না। নিভ্র সাফার দুহাত চেপে কোলে বসিয়ে রেখেছে, কিন্তু সাফা ঝাপটাঝাপটি করছে। নিভ্রর মনে হচ্ছে হুট করে সাফা খুব শক্তিশালী হয়ে গেছে, তাকে ক্লান্ত করার মতো শক্তিশালী। নিভ্র বহু কষ্টে চুপ করিয়ে যেই না উঠল, সাফা ঘরের নানা জিনিসপত্র ছোড়াছুড়ি শুরু করে বিছানার পাশে বেড টেবিলের উপরে রাখা কাচের জগ ভেঙে ফেলে। নিভ্র সারা রুমে দৌড়ে বেড়াচ্ছে। নিভ্র এবার হাঁপিয়ে গেছে। মনে হচ্ছে তার সামনে 4-5 বছরের একটা মেয়ে দৌড়াদৌড়ি করছে। মাহি সিঁড়ির পাশে উকি ঝুঁকি দিয়ে সাফাকে খুঁজছে, কিন্তু দেখতে পাচ্ছে না, তাই তার মেজাজ গরম হয়ে আছে। সাফা আসলেই একটা কাণ্ড ঘটতো, কিন্তু কোথায় সাফা সেটাই বুঝতে পারছে না। রুম থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সে বেরিয়ে পড়েছে, এখন কোথায় তাই খুঁজে চলেছে। ইচ্ছে করে সাফার কোল্ড ড্রিঙ্কসে মদ মিশিয়ে দিয়েছে। এই বাড়িতে এগুলো নিষিদ্ধ, এটা মাহি জানে। সাফাকে অপদস্থ করার জন্যই এমনটা করেছে, কিন্তু সাফার নামছেই না। মাহি সব দিকে উকি ঝুঁকি দিচ্ছে। সাফার পাগলামি নিভ্র অনেকক্ষণ সহ্য করেছে, কিন্তু সাফা নিজের হাত কেটে ফেলায় নিভ্র প্রচন্ড রেগে আছে। সাফাকে ধমকে সুরে বলে, যথেষ্ট সাফা, অনেক হয়েছে। ফাইজলামি শেষ করো, তা না হলে কপালে কি আছে আমি জানি না। এদিকে আসো, এত লাফালাফির কি আছে? তুমি ঠিক করে বসো। সাফা প্রচন্ড ভয় পায় নিভ্রের চিৎকারে, সাথে সাথেই কেঁদে দেয়। নিভ্র এবার প্রচন্ড রেগে আছে। এতটা কিভাবে কেউ করতে পারে? সাফাকে কাছে টেনে আনে। সাফা নিজেও বেশ ক্লান্ত, কিন্তু পাগলামি কমেনি, শুধু ঘুরছে মাথা। নিভ্রর কাছে আসে। নিভ্র হাতে স্যাভলন লাগায়, হালকা কেটেছে। সাফার এক হাতে নিভ্র লম্বা লম্বা চুলগুলো টানে, আবার চোখে আঙ্গুল ঢুকিয়ে দেয়। নিভ্র ব্যথা পায়, কিন্তু কিচ্ছু বলে না। আবার টি শার্টে কামড়ে ধরে। অনেকক্ষণ এগুলো করে সে ক্লান্ত গলায় বলে, আমি ঘুমাবো। নিভ্র এবার সাফার দিকে তাকায়, চোখ লাল হয়ে আছে।
সে নিশ্চিত সাফার কাল প্রচন্ড মাথা ব্যথা হবে। সাফা আবার বলে, ঘুম আসে আমার ডাক্তার সাহেব। ওকে, রুমে চলো। না, এটা আমার রুম, আমি এখানে ঘুমাবো। এখানে মানে এখানে। নিভ্র দীর্ঘশ্বাস ছাড়ে। একে বলে কোনো লাভ নেই, হুঁশেই নেই মেয়েটার। নিভ্র সাফাকে নিজের বিছানায় শুয়ে দেয়। সে সোফায় না হয় অন্য রুমে ঘুমাবে। সাফা নিভ্রর বুক ঝাপটে ঘুমায়। নিভ্র হাত ছাড়িয়ে উঠে পড়ে, গায়ের চাদর টেনে দেয়, সোফায় বসে কিছুক্ষণ ভাবে, তারপর উঠে দাঁড়ায়, নিচে নামে। মাহি তখন অন্যমনস্ক হয়ে ভাবছিল। মাহিকে দেখে নিভ্র দাঁড়িয়ে প্রশ্ন করে, এখানে কি করছো মাহি? মাহি চমকায়, ভীতু চোখে নিভ্রর দিকে তাকায়। তার হাত পা কাঁপছে। নিভ্র ভ্রু তুলে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর সরে যায়। এর সাথে তার তেমন কথা বলতে ইচ্ছে করে না। রাফা নিশ্চয়ই ঘুমিয়ে গেছে, তাই নিভ্র তার মাকে কল করে। কয়েকবার রিং হয়, তারপরে ইফতেখার কল রিসিভ করে। এত রাতে নিভ্রর কল দেখে ইফতেখারের চমকায়, ভয়মাখা গলায় প্রশ্ন করে, কি হয়েছে আদর? তুমি ঠিক আছো? বলো। আম্মু, আমি ঠিক আছি, তুমি বাইরে আসো রুমের, আমি অপেক্ষা করছি। ইফতেখার দ্রুত কাপড় ঠিক করে বেরিয়ে পড়ে। ভয়ে তার বুক কাঁপছে। তার ছেলে এত রাতে কল ছেলে না, তাহলে তার কি কিছু হয়েছে? ইফতেখার দরজা খুলতেই নিভ্র বলে, আম্মু, সাফা আমার রুমে। ইফতেখার একটু অবাক হয়ে বলে, এত রাতে দরকারে গেছে মনে হয়। না, রাফার সাথে পার্টি করেছে রাতভর, কিন্তু হুট করে রুমে আসে। দেখে প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরেছি ও ড্রাঙ্ক। ইফতেখার বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলে, কি? এটা আসল কথা না, সাফা এগুলো খায় না আমি জানি। কেউ কোল্ড ড্রিঙ্কসের সাথে মিশিয়ে দিয়েছে মনে হয়। যাই হোক, ও আমার রুমেই ঘুমিয়েছে। বাড়িময় লোক, তুমি ওর কাছে যাও, আমি অব্র রুমে যাচ্ছি। আচ্ছা। ইফতেখার হতভম্ব হয়ে হেঁটে যায়। মাহি নিজের মাথায় নিজেই হাত দিয়ে বাড়ি দেয়। মেয়েটাকে নিজে নিয়ে আসলে ভালো হতো, সব প্ল্যান ভেস্তে গেছে। সাফা ঘুম ভাঙলেই মাথা ধরে উঠে বসে। তার মাথায় প্রচন্ড ব্যথা করছে। ব্যথায় সে চেঁচিয়ে ওঠে। নিভ্র গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। সাফা একবার চোখ বুজে আবার খুলে। এত মাথা ব্যথা কেন করছে বুঝতে পারছে না সে। এটা খাও, তা না হলে মাথা ফেটেই যাবে। সাফা চোখ তুলে তাকায়। নিভ্রকে সকাল সকাল নিজের রুমে দেখে চমকে বলে, আপনি আমার রুমে কি করেন? তোমার রুম? লাইক সিরিয়াস? তার মানে এখনো নেশা কাটেনি? সাফা হা করে তাকিয়ে বলে, নেশা কেন হবে? বুঝতে পেরেছি, তুমি এখনো মাতাল। এগুলো খাও, তা না হলে আবার আমার রুমের 12টা বাজাবে, আমি নিশ্চিত। আরে কি সব বলছেন? মাথা ফেটে যাচ্ছে আমার ব্যথায়। আপনি না ডাক্তার, কিছু করেন। আপনি ফালতু বকেন কেন? তাই নাকি? আমি ফালতু বকি নাকি আপনি তাণ্ডব করেন? দেখেন। সাফা চোখ ছোট করে মাথা চেপে চারদিকে তাকায়। রুমের অবস্থা দেখে সে বিস্ময়ে ভূত দেখার মতো করে চমকায়। তারপর বলে, এগুলো কে করেছে? কি বাজে অবস্থা আল্লাহ। নিভ্র হাসলো, তারপর বলল, আপনি করেছেন ম্যাডাম। আর আজ রাফার হলুদ, সো তাড়াতাড়ি উঠো আর এগুলো খাও, পরে না হয় সব বলবো, তা না হলে তোমার মাথা ব্যথা আরো বাড়বে। সাফা হাত বাড়িয়ে গ্লাস নেয়, চোখ মুখ কুচকে নিভ্রর দিকে তাকায়। গালের টোল দেখে নিভ্রর আঙ্গুল দিয়ে গাল টেনে দিয়ে হাসে। সাফা ভ্রুজোড়া কিঞ্চিত উপরে করে তাকিয়ে গ্লাসে চুমুক দেয়, আর চোখ মুখ কুচকে মুখ বাঁকিয়ে বলে, ছি, চিনি ছাড়া শরবত। আপনি মনে হয় চিনি দিতে ভুলে গেছেন। যান, চিনি দিয়ে নিয়ে আসেন। কেমন যেন খেতে, একদম টক টক। আপনার জন্য টকটকই দরকার। কালকে তো ঠকঠক করে নেচেছেন আর আমার 12টা বাজিয়েছেন, সো এটাই খাবেন, খান। সাফা একটু ভাবে। কাল রাতে কিছুই তার মনে নেই, কি হয়েছিল আর সে কি কি করেছিল। নিভ্রর দিকে তাকায় সাফা। নিভ্র ভ্রু দুটি একটু উপরে তুলে ম্যাগাজিনের পাতা উল্টাতে থাকে। সাফার মনে হচ্ছে সে উল্টা পাল্টা কিছু তো করেছে, তবে কি? সাফা সংশয় নিয়ে ঘুরে বসে, তারপর বলে, মানে আসলে আমি রাতে কি করেছি? নিভ্র ম্যাগাজিন থেকে চোখ তুলে একবার তাকায়, তারপর বাঁকা বাঁকা করে হেসে, তারপর আবার মুখে ইনোসেন্ট ভাব আনে। দেখে মনে হচ্ছে তার কত দুঃখ। চোখ নিচের দিকে দিয়ে বলল, অনেক কিছু করেছো। এক কথায় আমার মতো ভোলাওয়ালা ইনোসেন্ট বাচ্চা ছেলের উপর তুমি হামলে পড়েছো। নিজেকে বাঁচাতে পারলাম কই? দুঃখ এখন আমার কি হবে? কে বিয়ে করবে আমায়? আমি তো শেষ, সব শেষ। আমি কিভাবেই সমাজের কাছে মুখ দেখাবো? নিভ্র নেকা নেকা করে সাফার দিকে তাকায়, চোখ মিটি মিটি করে তাকায়। সাফার মুহূর্তে হকচকিয়ে ওঠে।
ঠিক করে ওড়নাটা টেনে বসে, বিস্ময়ের সাথে প্রশ্ন করে, আমি কি করেছি আপনার সাথে? তুমি জানো না কি করেছো? সব শেষ করেছো। সাফা কেমন ভয় ভয় করে নিভ্রর দিকে মুখ ছোট করে তাকিয়ে ছোট্ট করে জবাব দেয়, আমার কিছু মনে পড়ছে না কেন? আমি সত্যি আপনার কি করেছি মনে পড়ছে না। নিভ্র চোখ ছোট করে বলে, তাই? সাফা মাথা নামায়, তারপর বলে, নিভ্র সাফার মুখভঙ্গি দেখে শব্দ করে হেসে ওঠে। সাফা আহাম্মকের মতো হা করে তাকিয়ে মাথা চেপে বসে থাকে। সাফা নিচে পায়চারি করছে, মাথা এখনো ব্যথা হয়ে আছে। সকাল 9টা ছুঁই। কলিং বেল বেজে উঠতে সাফা দরজার দিকে তাকায়। অনেক দিন পরে বাবাকে দেখে দৌড়ে লাফিয়ে তাকে জড়িয়ে ধরে ফ্লোর থেকে পা আলাদা করে উঁচু করে জাপটে থাকে। বাড়ির সবাই সাফার কাণ্ডে হাসে। শারিককে দেখলে কেউ বলবে না তার এত বড় একটা মেয়ে আছে। এখনো অনেক স্ট্রং আর ফিট বডি। নিভ্র সোফা থেকে দাঁড়িয়ে সাফার বাবার দিকে তাকায়। আগে যে একবার দেখা হয়েছে তখন এত ভালোভাবে দেখেনি। সাফা তার বাবার মতো হয়েছে বলে নিভ্রের একবার মনে হয়। বাবার মতো গায়ের রং লাল গোড়া, চোখা নাক। বাবার যেমন গালের দুপাশে লাল হয়ে থাকে, সব সময় সাফারও তেমন। বাবার মতো চিকন লাল ঠোঁট আর চোখ নাক, তবুও কোথাও মিসিং, সম্পূর্ণ তার মতো না। সাফার মাকে তার একবার দেখার প্রয়োজন, তাহলেই বুঝতে পারতো কার মতো সাফা। নিজের চিন্তা ভাবনা দেখে নিজেই হাসে। কোথায় হৃৎপিণ্ড নিয়ে রিসার্চ করা ছেলে এখন নিজের হৃৎপিণ্ডের শব্দ হারিয়ে সাফার গবেষণায় নেমেছে। হ্যাঁ, নিভ্র মাহিকে দেখে গভীর ভাবে। একটা চান্সও সে সাফাকে অপমান না করে যেতে দেয় না। কথায় কথায় ঠেস লাগিয়ে কিছু না কিছু বলে। মাহি যেন দিন দিন ঝুঁকির একটা কারণ হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।